Okay, so we're in live. Hello everyone. Hello. কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাজ ইউজুয়াল বলেছিলাম আমাদের যে সিরিজ চলছে হাইয়ার স্টাডিজ এবং স্কলারশিপ নিয়ে তার মধ্যে আমরা কিছু কথাবার্তা বলছিলাম অ্যাপ্লিকেশন প্যাকেজ নিয়ে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, যে এক্সামটি আসলে ক্র্যাক করা কিছুটা ডিফিকাল্ট ফর ফর এভরিওয়ান, ফর মি অলসো। আবার অনেকের জন্য খুবই ইজি। So, আজকে আমরা কথা বলতে যাচ্ছি, আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন আরাফাত ইকরাম ভাইয়া। ওনার স্কোর আমি শেয়ার করেছি উইথ হিজ পারমিশন, 333 আউট অফ 340 ইন জিআরই, হুইচ ইজ আউটস্ট্যান্ডিং। এবং আমি ফার্স্ট টাইম কাউকে দেখছি যার হচ্ছে এরকম একটা স্কোর আছে আর কি, ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাইয়া। সো হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। Thank you so much. Thank you so much for inviting here. First of all, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই জন্যই বলছি কারণ এই শোতে অনেকে এসেছেন যারা কিনা ওয়ার্ল্ডের টপ নচ ইউনিভার্সিটিস গুলো থেকে পড়াশোনা শেষ করেছেন বা পড়াশোনা করছেন, অক্সফোর্ড, হার্ভার্ড। সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে ওনারা যে শোতে ওনারা গেস্ট হিসেবে এসেছেন সেই শোতে আমিও এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ সাইন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমরা তো আপনার স্কোর গুলোর কথা জানি, কিন্তু আপনাকে অতটা চিনি না। তো যারা দেখছেন, যদি প্লিজ আপনি একটু কাইন্ডলি আপনার ব্রিফ টু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করতেন আমাদের সাথে। Sure, definitely. আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি ছিলাম আইবিএতে, and later I did my chartered accountancy program. আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রোগ্রাম শেষ করি আমার। তারপর আমি সিএফএ এখন লেভেল 2 ক্যান্ডিডেট। লেভেল 1 আমি 2018 আমি এটা পাস করি, এখন লেভেল 2 ক্যান্ডিডেট আমি। আর দেন আমি জিআরই দেই, আইএলটিএস দেই ফর মাই হায়ার স্টাডি। পার্সোনালি আমার একটা প্রেফারেন্স ছিল যে আমি সবসময় finance কিংবা technology related side এ থাকবো। So that's why I chose quantitative finance, business analytics, এই সেক্টরটাকে আমি চুজ করি। আর পাশাপাশি আমার নিজের আরেকটা পার্সোনাল প্রেফারেন্স আছে, সেটা হচ্ছে ফ্যাশন এন্ড লাক্সারি। ফ্যাশন এন্ড লাক্সারি, সেটা এই সেক্টরে আমার নিজের ক্যারিয়ার গড়ার আমার নিজের অনেক থেকে ইচ্ছা। সো যদি বলতে হয় যে আমার পার্সোনাল প্রেফারেন্স কোনটা, সেটা বলতে হবে যে অবভিয়াসলি কোয়ান্টিটিভ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স। আর যদি বলতে হয় যে হ্যাঁ আমার শখের জায়গা কোনটা, সেটা ডেফিনেটলি ফ্যাশন এন্ড লাক্সারি। সো এ দুটোই আমার প্ল্যান ছিল, এবং আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, ইউএসএ এবং ইউকেতে। আয়ারল্যান্ডও একটাতে অ্যাপ্লাই করি, ইউসি ডাবলিন। দেন আমি দুটো ইউনিভার্সিটিকে ফান্ড পাই উইথ অ্যাডমিশন। সরি, একটা ইউনিভার্সিটিকে ফান্ড পাই উইথ অ্যাডমিশন, অ্যান্ড আইটিএমস থেকে অ্যাডমিশন পাই। এটা ছাড়াও বাকিগুলো থেকে অ্যাডমিশন পাই, কিন্তু ওখানে ফান্ডটা সেভাবে আমাদের সেক্টরে বেসিক্যালি ফান্ডটা অতটা অ্যাভেলেবল না ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্স সেক্টরে যেভাবে অ্যাভেলেবল, কারণ ওখানে রিসার্চ প্রচুর হয়। আমাদের এখানে অ্যাডমিশন পাওয়াটা সহজ, কিন্তু ফান্ড পাওয়াটা সোটা। বাট স্টিল আই ম্যানেজ টু গেট ফুল ফান্ড ইন মাই মাস্টার্স প্রোগ্রাম অ্যাট ইউনিভার্সিটি অফ ডেনভার ড্যানিয়েলস স্কুল অফ বিজনেস। ওখানে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ফাইন্যান্স, যেটা সেখানে আমি ফুলি ফান্ডেড। পাশাপাশি এনওয়াইইউ, সেখানে টেক এমবিএ যেটা আছে, সেখানে আই গট অ্যাডমিশন। গ্রেট। সো এখন আপনি কোথায় আছেন এই মুহূর্তে? Currently I'm in Dhaka. আমি এখন ঢাকায় আছি, এবং আমি just I'm preparing myself for my CFA level 2. CFA level 2, definitely this is the hardest exam, hardest finance exam actually. So এটার জন্য আমার next December exam হওয়ার বেসিক্যালি জুনে হওয়ার কথা ছিল, বাট COVID-19 এর জন্য ওরা এটাকে পোস্টপোন করে দিয়েছে আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, যাক, দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা আসলে জিআরই নিয়ে অনেক কথাই বলবো, কারণ জিআরই নিয়ে অনেকগুলো কোয়েরি ভাইয়া আমি হচ্ছে আমার ইনবক্সে পাই। বা ফার্স্ট অফ অল কোশ্চেন গুলো হচ্ছে লাইক এরকম যে ভাই জিআরই না দিয়ে কিছু করা যায় কিনা আমেরিকাতে বা ইউএসএ তে, বা হচ্ছে জিআরই আসলে ভালো করা যায় কিভাবে, এবং জিআরই আসলে একটা ভিত্তি কাজ করে অ্যাজ ফার আই নো। বিশেষ করে ভাইয়া যারা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড, যাতে ম্যাথসে হয়তো বা ইয়েটা কম, মানে প্র্যাকটিস কম করা হয়েছে, লাইক মি, যেটা আমি হচ্ছে 9th 10th গ্রেডে ম্যাথ করার পর আমি ম্যাথ করিনি। সো এরকম কিছু আসলে একটা ভয় কাজ করে, যেহেতু জিআরই হার্ড এক্সাম, ডেফিনেটলি ভার্বাল আসলে কোনো অংশে কম না, কারণ যারা কঠিন। সো সেক্ষেত্রে আমরা আজকে কথা বলবো টোটাল জিআরই স্কোর ভালো কিভাবে ক্র্যাক করা যায়, জিআরই বেসিক নিয়ে, জিআরই কেন প্রয়োজন, জিআরই দিলে কি হবে, না দিলে কি হবে, এটসেট্রা এটসেট্রা। সো যারা আমাদেরকে দেখছেন, আপনারা প্লিজ অন্যদেরকে শেয়ার করুন, যাতে হচ্ছে এই কঠিন এক্সামটি নিয়ে অনেকে জানতে পারে এবং একটু সাহস পায় এগিয়ে আসার জন্য। সো ভাইয়া, যদি একটু শুরু করি যে জিআরই ইটসেলফ, যারা, যেটা আমি আপনাকে বলেছি যে আমার সেশনটা আসলে একটা বেসিক থেকে শুরু করি, বিকজ অফ ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে দেখে। হয়তো অনেকে জিআরই নিয়ে অনেক কিছু জানে, আবার অনেকে আছে হয়তো বা জিআরই নিয়ে খুব বেশি কিছু জানে না। তো সেই ক্ষেত্রে ভাইয়া যদি একটু জাস্ট
ব্রিফলি জিআরই কি, দেন হচ্ছে জিআরই সাথে আইএলটিএস, যেটা মানুষজন গোলায় ফেলে, ভাই জিআরই দিব নাকি আইএলটিএস দিব, রাইট লাইক অ্যাপটিটিউড টেস্ট এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে একটা ডিফারেন্স রাইট গুলো একটু যদি বলতেন। শিওর। বেসিক্যালি আইএলটিএসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। সেখানে আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনি কত ভালোভাবে কমিউনিকেট করতে পারছেন সেটা দেখা হয়। পাশাপাশি ওখানে রিডিং এবং রাইটিং এ আমি যদি একাডেমিক আইএলটিএস এর কথা বলি, ওখানে রিডিং এবং রাইটিং ওখানে একাডেমিক অ্যাসেসমেন্টটা করে নেওয়া হয়, বাট স্পিকিং এন্ড লিসেনিং দিস ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন স্কিল। আর জিআইটা হচ্ছে ডেফিনেটলি ইট উইল অ্যাসেস ইউর রিজনিং অ্যাবিলিটি। সোজা বাংলা যদি বলতে হয়, আমার বিবেচনা করার ক্ষমতা, আমার কোন একটা লজিক অ্যাপ্লাই করে আমার একটা কনক্লুশনে আসার যে অ্যাবিলিটি, সেটা জাজ করা হয়। সো এখানে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট না, যেটা আইএলটিএস কিংবা টোফেল ইম্পর্টেন্ট, রাইট? সো আইএলটিএসটা হচ্ছে বেসিক্যালি অলমোস্ট ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রিতে যদি কেউ আন্ডারগ্র্যাড, মাস্টার্স, পিএইচডি আর এমবিএ করতে চায়, ইনফ্যাক্ট মাইগ্রেশনের জন্য আইএলটিএস জিটি যেটা, সো এগুলো প্রয়োজন হয়। বাট জিআইটা হচ্ছে সোললি আপনার যদি বলতে হয়, এখন যদিও ইউএসএ এবং কানাডার বাইরেও ইউরোপিয়ান অনেক ইউনিভার্সিটিস জিআইটা নিচ্ছে, বা সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুরের কিছু ইউনিভার্সিটিস জিআইটাকে নিচ্ছে, বাট মোস্টলি ইউএস এবং কানাডার ইউনিভার্সিটিস গুলোই জিআইটাকে প্রেফার করে। আর অবভিয়াসলি ওয়াই জিআরই? জিআইটা হচ্ছে সোজা বাংলা যদি বলতে হয়, স্কলারশিপ পাওয়ার জন্য প্রধান যে অস্ত্র আপনার, ইউর মেইন উইপন টু গেট ফুল ফান্ডেড স্কলারশিপ, সেটা আপনার জন্য অবভিয়াসলি আপনাকে জিআরই অথবা জিম্যাট যে কোনোটা দিতেই হবে, স্পেশালি ইউএস কিংবা কানাডিয়ান যে ইউনিভার্সিটিস গুলো আছে সেখানে। আর যদি কম্পোনেন্টের কথা বলতে হয়, আইএলটিএস এখানে শুধুমাত্র ইংলিশের লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং অ্যাবিলিটি দেখা হয়, এন্ড জিআইতে দেখা হয় আপনার কোয়ান্টিটেটিভ, দ্যাট মিনস ম্যাথস, এবং ভার্বাল, দ্যাট মিনস ইংলিশ রিজনিং অ্যাবিলিটি। সো যদিও কোয়ান্ট এবং ভার্বাল দুটো আলাদা করা হয়েছে, ম্যাথ এবং ইংলিশ, বাট স্টিল দুটোতে দেখা হয় আপনার লজিক অ্যাপ্লাই করে কিভাবে আপনি একটা কনক্লুশনে পৌঁছাতে পারছেন, বা লজিক অ্যাপ্লাই করে কিভাবে আপনি আপনার অ্যান্সার গুলোকে বের করে নিয়ে আসতে পারছেন, এই জিনিসটা দেখা হয় জিআইতে। অ্যান্ড ম্যাথসের যে ব্যাপারটা জিআইতে খুব মনে হবে যেন খুব হার্ড, বাট বেসিক্যালি আপনি যেটা আগে বলেছেন তামিম ভাই, যে ক্লাস 7, 8, 9 এর যে ম্যাথের বেসিক, সেগুলো অ্যাপ্লাই করেই বেসিক্যালি আমাদেরকে ম্যাথস গুলো সলভ করতে হয়। আর ভার্বালের জন্য অবভিয়াসলি এখানে একদম আমি আমাদের কনটেক্সটে বলি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং রিডিং প্যাসেজ। এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে থাকে আর কি, আর রিডিং প্যাসেজ গুলো ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে থাকে, বাট মোস্টলি দুটো পার্টে ভার্বালটাকে ডিভাইড করা হয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং রিডিং প্যাসেজ। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার রিডিং অ্যাবিলিটি, আপনি কত ভালোভাবে পড়ে বুঝতে পারছেন, সব থেকে আপনার বড় উইপন হতে পারে এটা জিআইয়ের জন্য। রাইট। সো আমি যদি ভাইয়ের সাথে একটু অ্যাড করি, লাইক আপনার আইএলটিএস এবং টোফেল হচ্ছে অল্টারনেটিভ, লাইক দুটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো ইদার আপনি আইএলটিএস দিবেন অথবা টোফেল দিবেন, বাট জিআরই সাথে আসলে কোনো অল্টারনেটিভ এখনো নেই। লাইক মাস্টার্স বা পিএইচডির জন্য জিআরই এন্ড দেন আন্ডারগ্রেড হচ্ছে এসএটি। এই দুটো হচ্ছে আসলে অ্যাপটিটিউড টেস্ট, বা যেটা ভাই বললো যে রিজনিং দেখে আপনি আসলে কত কুইক ডিসিশনে পৌঁছাতে পারেন, এই জিনিসটি দেখে। তো আচ্ছা ভাইয়া, মোটামুটি আমরা জানলাম। আর নর্মালি আপনি একটু বলবেন নাকি যে আসলে জিআরই স্কোরটা নর্থ আমেরিকা বা নর্থ আমেরিকা ইউনিভার্সিটি সহ আর কোথায় কেমন কাজে লাগে, আপনার যদি কোনো আইডিয়া থাকে, বা কোন টাইপের কোন লেভেলের স্কুলগুলোতে চাই, বা আসলে কেমন স্কোর হলে মোটামুটি একজন মানুষ বলতে পারে যে ওকে আমি সিকিউর করতে পারি ফান্ডিংটা? অলরাইট, বেসিক্যালি ফান্ডিংটা আমি লাস্ট ফিউ ইয়ার্স যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার খুবই ক্ষুদ্র এক্সপিরিয়েন্স। সো যেটা আমি দেখেছি যে আপনার সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনার স্কোরটা ডিফার করে। দ্যাট মিনস আপনি কোন সেক্টরে আছেন, কোন সাবজেক্টে আপনি পিএইচডি কিংবা মাস্টার্স করতে যাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করছে আপনার কত স্কোর হলে আপনার মোটামুটি একটা ফান্ড নিশ্চিত, বা কোনটা একটা সিকিউর একটা স্কোর। সো যদি নর্মালি সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকেন, সেক্ষেত্রে যদি কেউ লোয়ার মিড কিংবা মিড র্যাঙ্ক কোনো ইউনিভার্সিটিতে যেতে চান, সেক্ষেত্রে 310 to 315 এই রেঞ্জের স্কোরটা খুবই অ্যামেজিং একটা স্কোর। আবার যদি কেউ বিজনেস সেক্টর থাকেন আমার মতো, যারা বিজনেস সেক্টরে আমার মতো অভাগা, তো ওখানে যেটা হচ্ছে যে 320 প্লাস হলে তখন আপনি সিকিউর যে হ্যাঁ, এখন আপনি একটা মোটামুটি মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ফুল ফান্ড পেতে পারেন। গিভেন দ্যাট you have at least 3.0 or 3.2 এরকম একটা সিজিপি আপনার আছে। বাট ইয়েস, তার মানে এই না যে 2.7 2.9 থাকলে আপনি কখনো ফান্ড পাবেন না বা অ্যাডমিশন পাবেন না, ব্যাপারটা কখনো এরকম না। অনেকে আছেন বাংলাদেশ থেকে 2.7 2.9 পেয়েও ভালো একটা জিআরই স্কোর এন্ড আইএলটিএস স্কোর করে, অথবা ভালো 2-3টা পাবলিকেশন দিয়ে ওনার ভালো ভালো ইউনিভার্সিটিতে ফুল ফান্ড পেয়ে চলে যাচ্ছেন। বাট সিজিপিএ 3 এটা সেফ মিনিমাম এটা।
আচ্ছা ভাইয়া, আমি যতটুকু জানতাম বিজনেস ব্যাকগ্রাউন্ডে হচ্ছে জিমেট চাই। সো হুম, হুম। সেক্ষেত্রে আপনি আবার বললেন যে জিওই দিয়ে আপনি এসেছেন। সো এটা একটু যারা বিজনেস থেকে কিছু দেখে তাহলে একটু কনফিউশন হবে কিনা বা আসলে এক্সাক্টলি, ব্যাপারটা রাইট। 2015-16 এর আগ পর্যন্ত এটা কিন্তু আসলে ট্রু ছিল, আপনি যেটা বললেন যে বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা এমবিএ করতে চায় কিংবা বিজনেস মাস্টার্স করতে চায় কিংবা বিজনেসের পিএইচডি যেগুলো আছে, লাইক ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং যে পিএইচডি গুলো হয়, ওখানে নর্মালি 2015-16 এর আগ পর্যন্ত জিম্যাটটাকে খুব বেশি প্রেফার করা হতো। বাট 2015-16 থেকে যেটা দেখা গেল যে টপ নচ যে স্কুলগুলো, হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, এমআইটি, সোয়ান, সিবিএস, নর্থ ওয়েস্টার্ন, কিলগ, ওদের যে টপ 6-7 স্কুলস, যেগুলোকে M7 বিজনেস স্কুল বলা হয়। সো ওই বিজনেস স্কুলগুলো কি করলো, জিম্যাটের পাশাপাশি ওরা জিআইটাকে অ্যাকসেপ্ট করা শুরু করলো। সো স্বাভাবিকভাবে টপ নচ স্কুলগুলো যখন একটা অ্যাপ্রোচ নেয়, তখন অটোমেটিকলি নিচের র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো, মিড র্যাঙ্ক কিংবা লোয়ার মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো ওগুলোকে ফলো করে। সো তখন দেখা গেল যে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি এখন জিম্যাটের পাশাপাশি জিআইটাকেও অ্যাকসেপ্ট করা শুরু করলো ফর দেয়ার বিজনেস মাস্টার্স, পিএইচডি অ্যান্ড এমবিএ। সো এখন GRE এবং GMAT both are equal when you are applying to business schools. ওকে, গ্রেট। দেন আই এম ক্লিয়ার নাও। আমি নিজে আসলে ক্লিয়ার ছিলাম না। কারণ অনেকেই বলতো যে লাইক বিজনেসের জন্য জিমেট মাস্ট এনিওয়ে। ওকে। আচ্ছা ভাইয়া, এখন যদি আমরা একটু আসি, আমি কোয়েশ্চেনটা একটু আগে করেছিলাম আপনাকে যে জিআরই স্কোর কি আসলে শুধু নর্থ আমেরিকা বেসড কিনা? আদারওয়াইজ নাকি অন্যান্য কান্ট্রির টপ ইউনিভার্সিটি গুলো জিআরই স্কোর চাচ্ছে? এটা নিয়ে একটু যদি বলতেন। Right. ডেফিনেটলি আমি মনে করি যে ইনফ্যাক্ট আমি অনেকেই দেখেছি, ইনফ্যাক্ট সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এখানেও যাচ্ছেন জিআর স্কোর দেখিয়ে। ওখানকার যে টপ নোজ স্কুলগুলো আছে, টপ নোজ ইউনিভার্সিটি আছে, সল ইউনিভার্সিটি, টোকিও ইউনিভার্সিটি, শিনহুয়া ইউনিভার্সিটি চায়নার, অর পিকিং ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, এনইউএস, ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট ইন্ডিয়ারও কিছু টপ নোজ বিজনেস স্কুল, ওরা কিন্তু জিম্যাটটাকে অ্যাকসেপ্ট করছে বা জিআইটাকে অ্যাকসেপ্ট করছে, রাইট? সো এখন সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জ। একটা সময় ছিল যে শুধুমাত্র জিআইটা হচ্ছে আমেরিকার জন্য, আর ইউরোপের অনেক ইউনিভার্সিটি, সুইডেন হোক, ফিনল্যান্ড হোক, জার্মানি, ইউকে, ওরা হয়তো বা আপনাকে বলবে যে জিআইটা ম্যান্ডেটরি না, ইটস অপশনাল, অথবা হয়তোবা ওরা এটা মেনশন করবে না। বাট যদি আপনার প্রোফাইলে একটা ভালো জিআই স্কোর থাকে, দেন ডেফিনেটলি ইট উইল ইউ স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। কারণ অনেকে থাকবে যাদের জিআই স্কোর থাকবে না, বাট আপনার যখন একটা ভালো জিআই স্কোর থাকবে, তো ডেফিনেটলি ইট উইল সেট ইউ অ্যাপার্ট ফ্রম দ্য হোল ক্রাউড, রাইট? সো আপনি যদি ইউএসএ ছাড়াও অন্যান্য জায়গার টপ নচ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, ডেফিনেটলি ফুল ফান্ড পাওয়ার জন্য, ফেলোশিপ পাওয়ার জন্য জিএস অনেক বড় বড় একটা ওয়েট। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আশা করি আপনারা এনজয় করছেন শোটি, এবং রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা একটু শেয়ার করবেন যাতে হচ্ছে অনেকে জানে, যেহেতু ভালো সেশন হচ্ছে এবং আরাফাত ভাই ইজ হিয়ার, আমরা অনেক কিছু জানবো। সো ভাইয়া, এবার চলে আসি সরাসরি জিআরই তে। একজন অলরেডি জিজ্ঞেসই করছেন যে আসলে জিআরই টোটাল মার্কস বা পয়েন্ট কত। তো আই থিঙ্ক ভাই আমরা যদি একটু জিআরইটার স্কোরিংটা যদি একটু বলি, শিওর, ভার্বাল বা শিওর। কোয়ান্ট মিলে। ওভারঅল জিআরই যে স্কোরিং সেটা হচ্ছে 340 তে হয়, অ্যান্ড 340 দুটো ভাগে ডিভাইডেড, কোয়ান্ট এবং ভার্বাল। কোয়ান্টে 170 অ্যান্ড ভার্বাল হচ্ছে 170। সো অ্যান্ড এটা ছাড়াও দুটো এসে লিখতে হয়, এবং দুটো এসে মিলে মার্কিং হয় 6-এ। 6-এর মধ্যে ওদের মার্কের যে ইনক্রিমেন্টটা হয় সেটা হচ্ছে 0.5 করে। অ্যান্ড ভার্বালে হয় 170, কোয়ান্টে হয় 170। এখানে লোয়েস্ট পসিবল স্কোর হচ্ছে 130 এন্ড হাইয়েস্ট পসিবল স্কোর হচ্ছে 170 ফর বোথ ভার্বাল এন্ড কোয়ান্ট। এবং এখানে ইনক্রিমেন্টটা হচ্ছে 1 করে, দ্যাট মিনস 130, 31, 32, 33 এভাবে ইনক্রিমেন্টটা হয়। অ্যান্ড ওভারঅল আপনাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফেস করতে হবে রিয়েল জিআরইতে, ইনক্লুডিং দ্য এক্সপেরিমেন্টাল সেকশন 100। 100টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফেস করতে হবে। এর মধ্যে আপনার প্রত্যেকটা সেকশন 20টা করে কোয়েশ্চেন থাকবে, টোটাল 5টা সেকশন থাকবে। অ্যান্ড 5টা সেকশনের মধ্যে 3টা কোয়ান্ট হতে পারে, দুটো ভার্বাল হতে পারে, অথবা 3টা ভার্বাল হতে পারে, দুটো কোয়ান্ট হতে পারে। অ্যান্ড টেস্টটা শুরু হয় দুটো এসে দিয়ে। ফার্স্ট আপনাকে দুটো এসে লিখতে হবে, হাফ এন আওয়ার করে 1 আওয়ার, অ্যান্ড দেন আপনার মাল্টিপল চয়েস পার্ট, যেখানে আপনার টোটাল 100টা কোয়েশ্চেন ফেস করতে হবে, এবং যেটা 5টা সেকশনে ডিভাইডেড, 20, 20, 20, 20, 20। অলরাইট। তো এটা হচ্ছে বেসিক স্কোরিং। আর ভাইয়া যদি একটু জিজ্ঞেস করি আপনাকে যে পার্সেন্টাইলের কথা বলে আর কি জিআরই তে রাইট। কত পার্সেন্টাইল, সো এই পার্সেন্টাইলটা একটু বলবেন নাকি? শিওর। পার্সেন্টাইলটা হচ্ছে বেসিক্যালি, ফর এক্সাম্পল আপনার স্কোর যদি হয়, আমি ধরে নিচ্ছি আপনার কোয়ান্টে স্কোর 170, সো 170 হচ্ছে 97 পার্সেন্টাইল অথবা 96 পার্সেন্টাইল। ধরে নিলাম 97 পার্সেন্টাইল। 97 পার্সেন্টের মানে হচ্ছে আপনি টপ 3% আপনার স্কোরটা।
আপনি 170 পেয়েছেন কোয়ান্টে, দ্যাট মিনস টপ 3% আপনার স্কোরটা। দ্যাট মিনস প্রতি 100 জন জিআরই টেকার্স এর মধ্যে কোয়ান্টে টপ যে 3 জন আছে সেই 3 জনের মধ্যে আপনি একজন, রাইট? এবং দ্যাট মিনস আপনি 97 জনের আগে আছেন। যদি 95% হয় সেক্ষেত্রে আপনি 95 জনের আগে আছেন, দ্যাট মিনস আপনি টপ 5 জনের মধ্যে আপনি একজন। আর ওভারঅল জিআইতে সব থেকে লুক্রেটিভ যে স্কোরটা বা জিম্যাটের সব থেকে লুক্রেটিভ যে স্কোরটা সেটা হচ্ছে 99% স্কোর। জিআরিতে আপনার 99% স্কোরটা শুরু হয় 333 দিয়ে, এন্ড আমরা জিম্যাটটাকে স্কিপ করতে পারি যদি, বাট একটু জাস্ট মেনশন করে জিম্যাটের 99% স্কোরটা শুরু হয় 760 দিয়ে আউট অফ 800। 760, গ্রেট। আচ্ছা ভাইয়া, বিভিন্ন স্কুলে দেখা যায় কিছু প্রেফারেন্স থাকে, যেমন কেউ বলে যে একটা কোয়ান্ট প্রেফারেন্স, কেউ বলে ভার্বাল প্রেফারেন্স, আবার কিছু কেউ বলে যে হচ্ছে কোন জায়গায় হয়তো বা এডব্লিউএ দেখে অনেক সময় ফান্ডিং ডিসিশন নেই। সো এই ক্ষেত্রে আপনার অপিনিয়ন কি? আসলে আপনার কোন জায়গায় কোনটা দেখে বা কোন জায়গায় কার কোথায় ফোকাস করা উচিত কোন গ্রাজুয়েট? যদি আপনি সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে হয়ে থাকেন, দেন ডেফিনেটলি আপনার কোয়ান্ট স্কোরটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওখানে অনেক স্কুলে একটা কাট অফ মার্ক দিয়ে দেয়, লাইক কোয়ান্টে মিনিমাম 160 লাগবে বা 88th পার্সেন্টাইল স্কোর লাগবে, দ্যাট মিনস 162 বা 63 লাগবে। আবার যদি আপনি সোশ্যাল সায়েন্স কিংবা লিটারেচার, হিস্ট্রি, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি এই ধরনের সাবজেক্টগুলো আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং এখানে আপনি মাস্টার্স কিংবা পিএইচডি করতে চান, দেন ডেফিনেটলি আপনার ভার্বাল এবং অ্যানালিটিক্যাল রাইটিং যে সেকশনটা সেটা খুব ইম্পর্টেন্ট। সো অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনটা আরেকটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যারা আরএশিপ নিতে চান, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, কারণ সেখানে আপনাকে জার্নাল লিখতে হবে। সো অবভিয়াসলি আপনার অ্যানালিটিক্যাল রাইটিং এ একটা মিনিমাম স্কোর থাকা লাগবে। আমাদের বাংলাদেশের টেন্ডেন্সি আছে যে আমরা অ্যানালিটিক্যাল রাইটিংটাকে একটু ইগনোর করে যাই, মেইনলি আমরা ভার্বাল এবং কোয়ান্টের উপর ফোকাস দিয়ে থাকি। সো অনেকেই দেখা যায় যে খুব ভালো স্কোর করেছেন বাট অ্যানালিটিক্যাল রাইটিং এ স্কোর হচ্ছে অনলি 3, রাইট? বা হয়তো 310 পেয়ে গিয়েছেন, 315 পেয়ে গিয়েছেন, কিন্তু অ্যানালিটিক্যাল রাইটিং স্কোর হচ্ছে 2.5। ডেফিনেটলি এটা খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার ওভারঅল প্রোফাইলের উপরে আর কি। সো যদি আপনি আরএশিপ এর উপর ফোকাস দিতে চান, দ্যাট মিনস আপনার টার্গেট হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটিতে আরএশিপ পাবেন, এটা আপনার টার্গেট। যদি আপনি লিটারেচার কিংবা হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স কিংবা আর্টস, লিটারেচার, হিউম্যানিটিজ স্টুডেন্ট হয়ে থাকেন, দেন ডেফিনেটলি আপনার অ্যানালিটিক্যাল রাইটিং এ 4 একটা সেফ স্কোর। আর এটা হচ্ছে বিজনেস স্টুডেন্ট যারা আমার মতো, তাদের জন্য অ্যানালিটিক্যাল রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে 4 হলে আপনি সেফ। আর ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্সের জন্য এখানে 3.5 নিয়ে ইয়েস ইউ ক্যান গেট আরএশিপ ইন মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিজ অফ টপ ইউনিভার্সিটিজ। ওকে, গ্রেট। আচ্ছা ভাই, আমরা যদি সরাসরি একটু লাইক থিওরি কিভাবে ভালো করা যাবে, কিভাবে প্রত্যেকটা জায়গায় কোন কোন জিনিসগুলো ফোকাস করা উচিত বা কিভাবে আসলে ভালো করে কিছু টেকনিক টিপস যদি আপনি একটু শেয়ার করতেন, ইফ ইউ স্টার্ট উইথ লাইক ভার্বাল এন্ড দেন কোয়ান্ট এন্ড দেন এডব্লিউএ, তাহলে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স থেকে হচ্ছে যে হচ্ছে একদম শুরু করছে হয়তো বা এখন মাত্র, তার কিভাবে শুরু করা উচিত বা হচ্ছে কিভাবে আগানো উচিত, লাইক আপনি যে কোনো সেকশন দিয়ে শুরু করতে পারেন। Sure. Let's start with verbal first. কারণ জাস্ট ছোট্ট একটা লাইনে হয়ে যাবে জিনিসটা, কেন ভার্বালে ফোকাসটা মেনে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি 2016-17 থেকে আমরা যেটা অলরেডি ডিসকাস করেছি, যে 2016-17 থেকে জিআরইটাকে বিজনেস স্কুলগুলো এক্সেপ্ট করা শুরু করলো জিমেটের পাশাপাশি। সো হিস্ট্রিক্যালি জিমেটের কোয়ান্ট পার্ট, যেটা জিমেটের যে ম্যাথ পার্ট, সেটা কিন্তু টাফার কম্পেয়ার টু দ্য কোয়ান্ট পার্ট অফ জিআরই। সো জিআরই কোয়ান্ট পার্ট থেকে হিস্ট্রিক্যালি জিমেটের কোয়ান্ট পার্ট ছিল টাফার। অ্যান্ড স্বাভাবিকভাবে বিজনেস স্কুলগুলো যখন জিমেটের পাশাপাশি জিআইটাকে অ্যাকসেপ্ট করছে, তখন জিআইও ডেফিনেটলি চাবে তাদের যে কোয়ান্টের স্ট্যান্ডার্ডটা সেটা জিমেটের লেভেলে নেওয়ার জন্য, কারণ তারা এখন জিমেটের কম্পিটিটর, তাই না? সো দেখা গেল যে লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরা বিভিন্ন ফেসবুকের যে গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপের যে গ্রুপগুলো, অথবা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে যে গ্রুপগুলো, সব জায়গায় শুনছি যে কোয়ান্ট আগে থেকে টাফ হয়ে যাচ্ছে। সো টাফ হওয়ার রিজন হচ্ছে বেসিক্যালি এটা, যে এখন বিজনেস স্কুলগুলো জিমেটের পাশাপাশি জিআইটাকে অ্যাকসেপ্ট করছে, এবং এই কারণে বেসিক্যালি জিমেটের কোয়ান্ট যেহেতু টাফ, সো জিআইও চাচ্ছে তাদের কোয়ান্টটাকেও জিমেটের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য। সো এখন টাফ করার পেছনের যেই কাজটা ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে কোয়ান্ট গুলোকে অনেক লেংথি করে দিয়েছে। আগে হয়তো একটা কোয়ান্ট ছিল 2 লাইন্স, 3 লাইন্স কিংবা 1 লাইন, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা কোয়ান্ট অনেক বড়, লাইক 4 লাইন্স, 5 লাইন্স, 6 লাইন্স, 7 লাইন্স থাকে। সো একটা কোয়ান্ট কিন্তু পড়ে শেষ করতে অনেক টাইম লেগে যায়।
মানে একটা কোশ্চেন পড়ে শেষ করতে, কোয়ান্টের কোশ্চেনে যদি হয় 5 লাইন 6 লাইন্স ওয়ার্ড প্রবলেমস টাইপের যে কোশ্চেন গুলো, তখন কিন্তু ওদের পড়ে শেষ করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো যদি আমার একটা কোয়ান্ট কোশ্চেন পড়ে শেষ করতে আমার 2 মিনিট লেগে যায়, তাহলে আমি সলভ করবো কখন? এটার মেইন প্রবলেম যেটা হচ্ছে, আমরা সবাই রিডিং এ ভীষণ উইক, আমরা খুব স্লো রিডার, এবং এই কারণে আমাদের পড়তে প্রচুর সময় লেগে যাচ্ছে। সো যদি কেউ কোয়ান্টে ভালো করতে চান এখন থিওরিতে, ডেফিনেটলি আপনাকে ভার্বালও ভালো হতে হবে, একটা মিনিমাম একটা অ্যাবিলিটি থাকতে হবে আপনার রিডিং অ্যাবিলিটি যেটা। সো যে ভার্বালে ভালো তার জন্য কোয়ান্টে ভালো হওয়াটা খুব টাফ কিছু না, কারণ কনসেপ্ট গুলো জানাটা ইজ জাস্ট আ ম্যাটার অফ 2 to 3 উইকস। কিন্তু রিডিং অ্যাবিলিটিটাকে ইমপ্রুভ করা, এটা কিন্তু ইট টেক্স মান্থস, এটা মাসের পর মাস সময় লাগে যদি কেউ রিডিং অ্যাবিলিটিকে ইমপ্রুভ করতে চান। সো ফার্স্ট টাইম যেটা বলছিলাম ভার্বালের ক্ষেত্রে, ভার্বালে সব থেকে ইম্পর্টেন্ট দুটো পার্ট হচ্ছে আপনার রিডিং অ্যাবিলিটি, ডেফিনেটলি স্পিড রিডিং যেটা, অ্যান্ড আপনার কন্টেক্সচুয়াল ভোকাবুলারি। স্পিড রিডিং অ্যান্ড কন্টেক্সচুয়াল ভোকাবুলারি, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। কন্টেক্সচুয়াল ভোকাবুলারির জন্য আর স্পিড রিডিং এর জন্য ডেফিনেটলি ইউ শুড গো থ্রু সো মেনি আর্টিকেলস এভরি সিঙ্গেল ডে, অ্যাটলিস্ট 3-4টা করে হলে খুবই ভালো। বাট আমাদের ডেফিনেটলি অনেক কাজের প্রেশার থাকে, সো প্রিপারেশন টাইমে অবভিয়াসলি আমাদেরকে 2 বা 3টা করে আর্টিকেল পড়তেই হবে। এখন আর্টিকেলস গুলো আমরা কোথা থেকে পড়বো? আর্টিকেলস গুলো আমরা পড়তে পারি aldaily.com থেকে, longreads.com থেকে, ইয়ন ম্যাগাজিন থেকে, বা নিউ ইয়র্কার অথবা দ্য আটলান্টিক, এ ধরনের ম্যাগাজিন, বা দ্য ইকোনমিস্ট, এ ধরনের ম্যাগাজিনগুলো থেকে আমরা আর্টিকেলগুলো পড়তে পারি। সো ভার্বালের জন্য বেসিক্যালি এটা হচ্ছে একদম বেসিক যে ফাউন্ডেশনটা, আমি যেটা বললাম, রিডিং দিয়ে শুরু করতে হবে, জাস্ট আর্টিকেলস রিডিং দিয়ে, এটা স্টার্টিং পয়েন্ট। এখন ম্যাটেরিয়ালস কোনগুলো ফলো করবো? ম্যাটেরিয়ালস কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তানিম ভাই, ক্যান ইউ হিয়ার মি? I can hear you completely, Bhaiya. I'm just out of screen. Wait. Great. Alright, no worries. So যেটা বলছিলাম যে ম্যাটেরিয়ালস কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এখানে ছোট্ট একটা ব্যাপার বলে দিলে ভালো হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখন বিরাট কোহলিকে গিয়ে বলি, বিরাট কোহলি তুমি কোন ব্যাট দিয়ে খেলো, সো আমি ওই ব্যাট দিয়ে খেলবো। সো আমি যদি ওই ব্যাট দিয়ে খেলা শুরু করি, আমি কি বিরাট কোহলির মতো স্কোর করতে পারবো? কিংবা রজার ফেদেরার যে র্যাকেট দিয়ে খেলে, রাফায়েল নাদাল যে র্যাকেট দিয়ে খেলে, আমি যদি ওই র্যাকেট দিয়ে খেলা শুরু করি, তাহলে কি আমি পারবো ওর মতো পারফরমেন্স দেখানো? আমার জন্য কিন্তু খুব টাফ হয়ে যাবে। সো মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্কিল বিল্ডিংটা করতে হবে। দেন স্কিল বিল্ডিং করে তারপর আমি হয়তো বা ম্যাটেরিয়ালস দিকে যেতে পারবো, যে হ্যাঁ এই ম্যাটেরিয়ালস আমি ফলো করবো, রাইট? সো অবভিয়াসলি ভার্বালের ক্ষেত্রে সবার জন্য একটা ওয়ার্নিং, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ব্যাড টেন্ডেন্সি আছে, আমরা ভার্বালের জন্য প্রচুর আনঅফিশিয়াল ম্যাটেরিয়ালস আমরা সলভ করি, প্রচুর আনঅফিশিয়াল ম্যাটেরিয়াল সলভ করি। এটা করা যাবে না। দেয়ার আর থাউজেন্ডস অফ কোশ্চেন্স যেগুলো কিন্তু অফিশিয়ালি ভার্বালের জন্য থাউজেন্ডস অফ কোশ্চেন্স আছে। সো কেন ওগুলোকে ইগনোর করে আমরা আনঅফিশিয়াল কোশ্চেন গুলো সলভ করবো? অফিশিয়াল বলতে আমি বলেছি ইটিএস এর যে কোশ্চেন গুলো। ইটিএস হচ্ছে তারাই যারা জিআরইটাকে তৈরি করে, মানে জিআরই যে টেস্টটা, সেই টেস্টটা যারা তৈরি করে তারা হচ্ছে ইটিএস। জিআরই যে কোশ্চেন সেগুলো যারা তৈরি করে। সো ইটিএস এর এত ম্যাটেরিয়ালস, জিআরই বিগ বুক, ইটিএস এর অফিশিয়াল রিভাইজ জিআরই, ইটিএস এর কোয়ান্ট ভলিউম 1, ভার্বাল ভলিউম 1, ইটিএস এর অনেকগুলো মক টেস্ট আছে। সো এগুলোকে বাদ দিয়ে যদি আপনারা আনঅফিশিয়াল ম্যাটেরিয়ালস গুলোর দিকে ফোকাস দেন, তখন অটোমেটিকলি আপনাদের স্কোর কিন্তু কমে যাবে। বি কেয়ারফুল, কারণ ভার্বালের কোশ্চেন গুলো ইমিটেট করা কিংবা কপি করা সো টাফ। সো যদি কোশ্চেন সলভ করতে হয়, অবভিয়াসলি ভার্বালের অফিশিয়াল কোশ্চেন গুলো সলভ করতে হবে। আমি অলরেডি নাম বলে দিয়েছি, জিআরই বিগ বুক, ইটিএস অফিশিয়াল রিভাইজ জিআরই, ইটিএস ভার্বাল ভলিউম 1, এই 3টা বই ভার্বালের জন্য মোর দেন এনাফ, কারণ এখানে থাউজেন্ডস অফ কোশ্চেন অলরেডি আছে। প্লাস মক টেস্ট গুলো, মক টেস্ট কিছু ফ্রি পাওয়া যায় 2টো, এন্ড 3টা কিনতে পাওয়া যায়। তারপর ইটিএস এর বইয়ের পেছনে আরো 2টো মক টেস্ট পাওয়া যায়। সো এই যে এখানে এতগুলো কোশ্চেন, এগুলো ছাড়া আনঅফিশিয়াল কোশ্চেন সলভ করার কোনো মানে হয় না। বাট স্কিল বিল্ডিং এর জন্য ডেফিনেটলি যেটা করতে হবে, কন্টেক্সচুয়াল ভোকাবুলারির উপর ফোকাস দিতে হবে, এন্ড আর্টিকেলস রিডিং এর উপর ফোকাস দিতে হবে। বুঝে বুঝে আর্টিকেলস গুলো পড়তে হবে, তাহলে অটোমেটিকলি আফটার ফিউ মান্থস আপনার যে স্কিলটা সেটা ডেভেলপ করবে। দেন আপনার জন্য জিআরই যে কোশ্চেন বা স্ট্র্যাটেজি ওগুলো সলভ করতে পারেন। খুব টাফ কিছু না, যদি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং থাকে। এনিওয়ে, সো ভাইয়া, এটা তো বললেন যে আপনি ওভারঅল কিভাবে করতে পারে ভার্বালের জন্য, বাট যদি ভার্বালের যে 2টা পার্ট আপনি বলেছেন, একটা ফিল ইন দ্য গ্যাপস এবং হচ্ছে আরেকটা হচ্ছে, আরেকটা কি ছিল ভাইয়া? আই ফরগট। রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন, এক্স্যাক্টলি। সো আপনি এই দুটোর জন্য কোনো স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, বা মানে ধরেন কেউ যদি শুরু করে তাহলে আসলে কি ফলো করতে পারে, কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারে, বা কোনো ইউনিক টিপস? As you got 333, which is outstanding ভাই, frankly speaking. মানে একটা যদি বলতেন যে আসলে ভার্বাল নিয়ে কিন্তু মানুষজন অনেক ভয়। আমি দেখেছি যে অনেক কোয়ান্ট একদম 170 পেয়ে ভার্বাল অনেক খারাপ করছে মানুষজন আছে। সো যদি একটু বলতেন ভাই, আপনি কি ফলো করেছেন বা কি ফলো করা যেতে পারে?
ফার্স্ট অফ অল আপনার আমি যেটা আগে বলেছি ফাউন্ডেশন সবার আগে, বেসিক হুম, রিডিং অ্যাবিলিটি সবার আগে, হুম, পড়ে বোঝার ক্ষমতা সবার আগে। এটা কিন্তু আমাদের সো কল ডেইলি স্টার পড়া এক জিনিস, অ্যান্ড দ্য আটলান্টিক কিংবা নিউ ইয়র্ক টাইমস পড়া আরেকটা জিনিস। সো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। অ্যান্ড সেকেন্ড পার্ট যেটা কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি। কোয়েশ্চেন সলভিং এর এখানে দুটো পার্ট, একটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা সবাই সলভ করতে পছন্দ করে সবার আগে, রিডিং কম্প্রিহেনশন আগে সলভ করতে পছন্দ করে এটা। সো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি ফার্স্টে টেক্সটটা পড়বেন, হুম, পরে আপনি ক্লু গুলো খুঁজে বের করার ট্রাই করবেন যে কি কি ক্লু এখানে দেয়া আছে, এন্ড দেন আপনি নিজে একটা ওয়ার্ড গেস করবেন যে বেসিক্যালি এই ব্ল্যাঙ্কে কি বসতে পারে। দেন আপনি অপশনে যাবেন। সো অপশনে গিয়ে আপনার যে আপনি যে ওয়ার্ডটা গেস করেছেন সেটার সাথে ম্যাচ করবেন, যে দেখি তো অপশনের সাথে কোন ওয়ার্ডটা আমি যে ওয়ার্ডটা গেস করেছি সেটা কি ম্যাচ করছে নাকি, সেটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। নর্মালি আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ফার্স্টে টেক্সটটা পড়ে ফেলি, টেক্সটটা পড়ে দেন আমরা ডিরেক্টলি অপশনে চলে যাই। সো অপশন যেহেতু অনেকগুলো তখন আমরা কি হই, কনফিউজড হয়ে যাই। সো আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, টেক্সট পড়তে হবে, দেন আমাদেরকে ক্লু খুঁজে বের করতে হবে যে কি কি ক্লু দেয়া আছে এখানে, দেন হুম, ব্ল্যাঙ্কে কি ওয়ার্ড বসতে পারে সেটা আমরা গেস করব, গেস করে তারপর আমরা অপশনে যাব। রাইট। হুম, সো এখানে প্রি থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি আগে থেকে চিন্তা করে আসি যে ব্ল্যাঙ্কে এ ধরনের ওয়ার্ড বসতে পারে, তখন অটোমেটিকলি আমাদের জন্য অ্যান্সার চুজ করা অনেক সহজ হয়ে যাবে, আমরা কনফিউজড হবো না। এটা হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস এর জন্য। হুম, আর রিডিং কম্প্রিহেনশনের যে ব্যাপারটা, আপনাকে ওভারঅল প্যাসেজের যে লজিক্যাল স্ট্রাকচার সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওভারঅল প্যাসেজের লজিক্যাল স্ট্রাকচারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট সিম্পলি যদি আমি বলে দিই, সেটা হচ্ছে নর্মালি জিআরই রিডিং কম্প্রিহেনশন গুলো এভাবে তৈরি করা হয়ে থাকে। 90% জিআরই রিডিং কম্প্রিহেনশন, যে ফার্স্টে অথর একটা অপিনিয়ন দিবে, হুম, দেন ওটার সাপোর্টে কিছু কথা বলবে, হুম, দেন কিছু কথা বলার পর অথর ওটার অ্যাগেন্স্টে চলে যাবেন, অ্যাগেন্স্টে চলে গিয়ে অ্যাগেন্স্টের সাপোর্টে কিছু কথা বলবেন। সো এইভাবে বেসিক্যালি টুইস্ট গুলো হয়। সো এই লজিক্যাল স্ট্রাকচার গুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে হুম, টুইস্ট গুলো কতবার হচ্ছে, এই টুইস্ট গুলোর ম্যাপিং করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু নো দ্য আর্কিটেকচার অফ দ্য হোল প্যাসেজ। যখন হুম, আপনি হোল প্যাসেজের আর্কিটেকচারটা করে ফেলতে পারবেন এবং মাইন্ড ম্যাপিংটা করে ফেলতে পারবেন, তখন ইট উইল বিকাম আ পিস অফ কেক ফর ইউ টু সলভ 3 to 4 or 7 কোয়েশ্চেনস। এটা yeah, খুব টাফ কিছু না। সো এখন এই হোল আর্কিটেকচার অফ দ্য প্যাসেজ এটা বোঝার জন্য ইউ মাস্ট হ্যাভ আ গুড রিডিং হ্যাবিট। হুম, হুম, হুম। I got it. So যেটা বললেন ফাউন্ডেশন বেসিকটা খুব ইম্পর্টেন্ট। রিডিং এর যে ফাউন্ডেশনের কথা বললেন। ওকে। সো ভাইয়া ভার্বাল ভার্বাল নিয়ে কি আমাদেরকে আর কিছু কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, নাকি হচ্ছে আমরা কোয়ান্টে মুভ করব? হ্যাঁ, ডেফিনেটলি, ডেফিনেটলি। লাস্ট যেটা সেটা হচ্ছে যে আম, আমাদের এখানে একটা ব্যাড টেন্ডেন্সি আছে যে আমরা ভোকাবের জন্য কিছু অ্যাপ ফলো করি কিংবা কিছু লিস্ট ফলো করি বা সো কল্ড নিমনিক ফলো করি। রাইট। এই জিনিসগুলো ফলো করাটা আমি কখনোই সাপোর্ট করি না। আহ, যদি আমাদের এখানে কিছু আহ, আমাদের এখানে নর্মালি যে ধরনের এক্সাম গুলো হয়, ব্যাংক এক্সাম কিংবা আইবিএ তে যে ধরনের এক্সাম গুলো হয়, বিবিএ এমবিএ বা ব্যাংকের এমটিওতে বা গভর্নমেন্ট জবের জন্য যে এক্সাম গুলো হয়, সেগুলোর জন্য আপনি হয়তো বা নিমনিক কিংবা বিভিন্ন অ্যাপ ফলো করতে পারেন। বাট if you really want to ace the GRE, then definitely you must understand the contextual meaning of every single vocabulary. রাইট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কন্টেক্সচুয়াল মিনিং এর জন্য বা কন্টেক্সটের জন্য অনেক সময় ভোকাবুলারি একটা ওয়ার্ডে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, তাই না? ফর এক্সাম্পল দেখেন, নর্মালি আমরা ডক্টর, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই জিনিসগুলোকে কিন্তু আমরা প্রফেশন হিসেবে চিনি, তাই না? ডক্টর ইটস আ প্রফেশন, ইঞ্জিনিয়ার ইটস আ প্রফেশন। বাট ডক্টর যখন ভার্ব হয়ে যায় তখন কিন্তু এটা একটা নেগেটিভ কনোটেশন দেয়। ডক্টর যখন ভার্ব হয়ে যাচ্ছে তখন এর মানে হচ্ছে কোনো জিনিসকে ম্যানিপুলেট করা। আবার ইঞ্জিনিয়ার যখন ভার্ব হয়ে যাচ্ছে তখন ইঞ্জিনিয়ার হচ্ছে কোনো কিছুকে ম্যানিপুলেট করা। আমরা জানি যে কয়েন, কয়েন হচ্ছে আমরা পয়সাকে বলতে বুঝি, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন। কিন্তু যখন কয়েন কিন্তু কন্টেক্সটে ইউজ হচ্ছে, ফর এক্সাম্পল অ্যালবার্ট আইনস্টাইন ফার্স্ট কয়েন দ্য টার্ম থিওরি অফ রিলেটিভিটি। এখানে কিন্তু কয়েন মানে হচ্ছে কি ইনভেন্ট করা। রাইট। সো এইভাবে কিন্তু আমি জাস্ট কিছু এক্সাম্পল দিলাম, বাট এই জিনিসগুলোর মিনিং গুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে কন্টেক্সটের মাধ্যমে ওয়ার্ড গুলোর মিনিং কিভাবে চেঞ্জ হয়ে যায়। রাইট। আমি বেসিক্যালি অনেকগুলো ওয়ার্ড আমি আমার গ্রুপে শেয়ার দিয়েছি। আমি আমার গ্রুপের যে লিঙ্কটা, জিআরই আমার একটা গ্রুপ আছে, দেয়ার আর অ্যারাউন্ড 7,000 মেম্বার্স। আমি ওই গ্রুপের লিঙ্কটা লাইভ শেষ হওয়ার পর আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, শিওর। আপনারা জয়েন করলে ওখানে দেখতে পারবেন। হুম। ওকে। আচ্ছা ভাইয়া, তো আমিও যেটা জানতাম নরমালি, আমিও যখন জেরে দিয়েছি কতগুলো ওয়ার্ড লিস্ট ধরাই দিত আর কি, যে 333 অমুক অমুক। তো যেহেতু আপনি বলছেন এই জিনিসটা এভাবে না করে, তো আবার অনেকে সাজেস্ট করতো যে মুভি দেখে, বিভিন্ন হলিউড মুভি দেখলে হয়তো বা অনেকগুলি বাড়বে। তাহলে আপনি কি সাজেস্ট করেন? কারণ আসলে ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট না হলো আমার কাছে মনে হয়েছে যে রিডিং কম্পিটিশনের জন্য কিছু এক্সট্রা ভোকাবুলারি দরকার, যেগুলো আসলে অন্য কোথাও ইউজ করে না। তো সেক্ষেত্রে ভোকাবুলারি কিভাবে আগাচ্ছেন
পারে ভোকাবুলারি সাইড থেকে? নর্মালি যেটা হচ্ছে আপনার ইনটিউশনটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল একজন স্টুডেন্ট যখন 340 আউট অফ 340ও পাবে, লেট অ্যালোন 333, যদি 340 আউট অফ 340ও পায়, তারও কিন্তু সবগুলো ওয়ার্ড যে কমন পড়বে সেটা কিন্তু না, তারও কিছু ওয়ার্ড আনকমন পড়বে। বাট সে কিভাবে সলভ করলো? তার ইনটিউশনটাকে কাজে লাগিয়ে। সো এই ইনটিউশন বিল্ড আপ করাটা খুব ইম্পর্টেন্ট। সো এই জন্য যেটা করতে হবে যে আর্টিকেলস রিডিং এর উপর ফোকাস দিতে হবে। আর এটা ছাড়াও ভোকাবের জন্য একটা বই ফলো করা যেতে পারে, সেটা হচ্ছে ভার্বাল অ্যাডভান্টেজ, সেটা ফলো করা যেতে পারে। ভার্বাল অ্যাডভান্টেজ এটা খুব ভালো একটা বই। আমি আমার যে গ্রুপের কথা বলেছি সেই গ্রুপের ফাইল সেকশনে গেলেই আপনারা ভার্বাল অ্যাডভান্টেজ যে বইটা সেটা পেয়ে যাবেন, রাইট? আর যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে আপনার যদি কোয়ান্টেও ভালো করতে চান, সেটা আপনাকে ভার্বালে এখন স্ট্রং হতে হবে। 3-4 ইয়ার্স আগে যেটা ছিল যে একজন মানুষ কোয়ান্টে 170 পাচ্ছে কিন্তু ভার্বালে 140 পাচ্ছে, এরকম অনেক এক্সাম্পল ছিল 3-4 ইয়ার্স আগে। এখন কিন্তু সিনারিও এরকম না যে 170 পাবে, তার ধরে নিতে হবে তার ভার্বালে মিনিমাম 150 থেকে 55 পাওয়ার অ্যাবিলিটি আছে। সো এখন সিনারিও কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে লাস্ট 2 ইয়ার্স স্পেশালি। ওকে ওকে ভাইয়া, সো আমরা হচ্ছে কোয়ান্টে মুভ অন করি, যদি ভার্বাল আর কোনো কিছু বলার না থাকে। সো ভাইয়া সেম কোয়ান্টে আবার হচ্ছে আরেকটা গ্রুপের কোয়ান্টে অনেক ভয়, গ্রুপ লাইক পিপল লাইক মি, যারা হচ্ছে ম্যাথ করেছে অনেক আগে, এরপর একটা ম্যাথ একটা ফোবিয়া আছে, লাইক আমার নিজের ম্যাথের একটা ফোবিয়া আছে, আমিও কোয়ান্ট নিয়ে বলতে হচ্ছে মাথা ঝিমঝিম করতে আমার একটা অবস্থা আছে, আসলে কষ্ট হতো। সো হ্যাঁ, কোয়ান্টের জন্য আসলে কি করা যায়, কোয়ান্ট কিভাবে আগাবে? কোয়ান্টের জন্য বেসিক্যালি আমি যেটা বলবো যে অ্যাগেইন এখানেও ফাউন্ডেশনের উপর ফোকাস দিতে হবে। আপনার কনসেপ্ট যত ভালো, আপনার কোশ্চেন যত লেংথি হোক না কেন, খুব একটা টাফ হবে না আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। সো কনসেপ্টের জন্য আমি ডেফিনেটলি বলবো ম্যানহাটন 1 to 6, নট দ্য লেটেস্ট এডিশন, বাট দ্য সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ, এই তিনটার মধ্যে যে কোনো একটা এডিশন ফলো করলে হবে। সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ, ম্যানহাটন 1 to 6 এর যে কোনো একটা এডিশন প্রপারলি যদি ফলো করতে পারেন, দেন আপনার কোয়ান্টের যে ফাউন্ডেশন সেটা খুব স্ট্রং হয়ে যাবে। দেন ইয়েস, ইউ ক্যান মুভ অন টু official GRE questions, official GRE Quant Volume 1, official reverse GRE book, আর অফিসিয়াল জিম্যাট থেকেও আপনি কোশ্চেন সলভ করতে পারেন, এবং অফিসিয়াল জিম্যাট কোয়ান্ট রিভিউ থেকে আপনি কোশ্চেন সলভ করতে পারেন। সো ওভারঅল যদি কেউ কোয়ান্টে ফাউন্ডেশনে বিল্ড আপ করতে চায়, দেন অবভিয়াসলি ম্যানহাটন 1 to 6, সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ এডিশন, এর মধ্যে যে কোনো একটার কোনো বিকল্প নেই। আর আমি সবাইকে সাজেস্ট করবো ভিডিও দেখে লার্নিংটা বন্ধ করার জন্য, পড়ে পড়ে লার্নিংটা যেন হয়, আমার জন্য বই পড়ে পড়ে যেন শেখাটা হয়। আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে ভিডিও দেখে যে লার্নিংটা হয়, ডেফিনেটলি ভিডিও দেখে কিন্তু আপনি ইনস্ট্রাকশনস গুলো ভালো, আপনি কিন্তু ভিডিও দেখে ইনস্ট্রাকশনস গুলো নিতে পারেন, বাট ভিডিও দেখে লার্নিং এর প্রবলেম সেটা হচ্ছে এটা অনেকটা প্যাসিভ লার্নিং আমার কাছে মনে হয়। বাট আপনি যখন নিজে একটা বই পড়ে শিখছেন, সেজন্য আমি ম্যানহাটন 1 to 6টা এই বইটাতে ফোকাস করতে বলেছি, কারণ আপনি যখন বইটা পড়ে পড়ে শিখছেন তখন আপনার লার্নিংটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আপনি কিছু ড্রিলস পাচ্ছেন, কিছু প্রবলেম সেটস পাচ্ছেন, ওগুলো সলভ করছেন। দেন পুরো বইটা শেষ হলে আপনি কিছু এক্সারসাইজ পাচ্ছেন, ইজি, মিডিয়াম, হার্ড, বিভিন্ন ক্যাটাগরির এক্সারসাইজ পাচ্ছেন। সো ওগুলো যখন আপনি টাইমড টেস্ট দিচ্ছেন, তখন অটোমেটিকলি আপনি নিজেকে একটা এক্সাম সিচুয়েশনের মধ্যে ফেলছেন। সো এইভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে। অলরাইট, ওকে। সো ভাইয়া, এখন আর কোয়ান্টের জন্য কি আপনার কোনো স্পেসিফিক কোনো টিপস, টেকনিক্স, কোনো হ্যাকস আছে কিনা কোয়ান্টের সেকশন গুলোর জন্য, যদি একটু বলতেন? কোয়ান্টের সেকশনে যদি বলতে হয়, সেটা হচ্ছে দুটো জিনিসে ভালো হতে হবে। একটা হচ্ছে মেন্টাল ম্যাথ, মেন্টাল ম্যাথে খুবই ভালো হতে হবে, কারণ মেন্টাল ম্যাথ এমন একটা জিনিস যে জিনিসটা আপনাকে অন্য সবার থেকে অ্যাটলিস্ট 5 স্কোর বেশি করতে আপনাকে হেল্প করবে। ফর এক্সাম্পল, একটা সেকশনে আপনার 10টা একটু লেংথি কিংবা লেংথি ক্যালকুলেশনের ম্যাথ থাকে। সো যদি 10টা লেংথি ক্যালকুলেশনের ম্যাথ থাকে, যদি আপনি কুইকলি একটা, ফর এক্সাম্পল একটা ম্যাথের কথা ধরি আমি, একটা ম্যাথে, একটা লেংথি ম্যাথে 5 থেকে 6টা স্টেপ থাকে, এবং 5 থেকে 6টা স্টেপে কিন্তু আপনাকে কিছু ছোট ছোট মেন্টাল ম্যাথ করতে হয়। সো প্রত্যেকটা স্টেপ যদি আপনি মেন্টাল ম্যাথে ভালো হওয়ার জন্য 5 সেকেন্ডস করে সেভ করতে পারেন, 5 সেকেন্ডস করে, তাহলে কিন্তু আপনার একটা ম্যাথে 6টা স্টেপে 30 সেকেন্ড সেভ হচ্ছে। তার মানে 10টা ম্যাথে কিন্তু আপনার সেভ হচ্ছে 5 মিনিটস। সো একটা সেকশনে আপনি 5 মিনিট সেভ করছেন, তার মানে দুটো কোয়ান্টার সেকশনে আপনি সেভ করছেন 10 মিনিটস, এন্ড 10 মিনিটসে কিন্তু ইউ ক্যান সলভ another 5 questions. So ওই 5টা কোশ্চেন সলভ করলে কিন্তু অটোমেটিকলি আপনার স্কোর কিন্তু বেড়ে যাচ্ছে লাইক 5 to 6। সো শুধুমাত্র মেন্টাল ম্যাথে যদি ভালো হতে পারেন, দেন আপনি ইজিলি অন্য বাকি সবার থেকে এগিয়ে যেতে পারেন কোয়ান্ট সেকশনে। আপনার হয়তো আপনি পেতেন 160 কিন্তু আপনি পাচ্ছেন 165, হয়তো পেতেন 155 আপনি পাচ্ছেন এখন 160 বা 60, 162। সো ফোকাস অন মেন্টাল ম্যাথ। ওকে। আর ভাইয়া, যে সেকশন গুলো আসলে লাইক অ্যারিথমেটিক্যাল, জেব্রা বা জিওমেট্রি অথবা ডেটা অ্যানালাইসিস,
এই জায়গাগুলোতে স্পেসিফিক কোনটা আপনার কাছে কোনটা আসলে আমি জানি না আপনার কাছে কোনটা হয়তো একটু ডিফিকাল্ট মনে হয়েছে বা কোনটাতে আসলে ভালো করার জন্য কোন ওয়ে গুলো ফলো করতে পারি, স্পেসিফিক কোনো টিপস আছে কিনা, লাইক আলাদা আলাদা করে নাকি হচ্ছে অল সেম? ডেফিনেটলি সবগুলোর জন্যই আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে আপনার ম্যানহাটন 1 to 6 পুরো বইটা গোথ্রু করলে যে কারণে যে কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বাট ভাই স্টিল ডেটা হ্যাঁ অ্যানালাইসিস বলেন। যদি বলতেন, লাইক ডেটা অ্যানালাইসিস জায়গাটা। ডেটা অ্যানালাইসিস, রাইট, ডেটা অ্যানালাইসিস এটা আসলে প্রচুর টাইম নিয়ে নেয়, প্রচুর টাইম নিয়ে নেয়। প্রত্যেকটা সেকশনে থাকে তিনটা তিনটা করে 6টা কোশ্চেন থাকে ডেটা অ্যানালাইসিস থেকে। সো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেকে একটা কোশ্চেন থাকে যে বেসিক্যালি কোথা থেকে প্র্যাকটিস করব। আপনি কিন্তু ডেটা অ্যানালাইসিস জানেন যে কিভাবে সলভ করতে হয়, কিন্তু কত অল্প সময় সলভ করতে হয় সেটা আপনি জানেন না। সো ইট রিকোয়ার্স প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শর্টকাট গুলো জেনে যাবেন যে কিভাবে আমি ডিরেক্টলি ওই চার্টে কিংবা ওই বার গ্রাফে কিভাবে আমি ডিরেক্টলি হিট করব। তখন বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনার শর্টকাট গুলো আপনি নিজে বের করে ফেলতে পারবেন। সো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস, অথেন্টিক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথা থেকে পাবো, এটা খুব ইম্পর্টেন্ট। ডেটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য অথেন্টিক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ডেফিনেটলি ইটিএস এর কোয়ান্ট ভলিউম 1, ইটিএস এর রিভাইস জিওরি, ইটিএস এর মক টেস্ট, প্লাস জিওরি বিগ বুকে দেখবেন প্রত্যেকটা কোয়ান্ট সেকশনে অনেকগুলো ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন থাকে। আমি আবার বলে রাখি প্রত্যেকটা কোয়ান্ট সেকশনের কোশ্চেন নাম্বার 21 to 25 এন্ড দোজ ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেনস আর রিয়েলি স্ট্যান্ডার্ড। সো ওখানে আপনারা অ্যারাউন্ড 270 মতো ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন পেয়ে যাবেন, হুইচ ইজ ডেফিনেটলি আ গুড সোর্স। সো ওখান থেকে 270টা যদি আপনারা ডেটা ইন্টারপ্রিটেশন করে ফেলতে পারেন, ডেফিনেটলি ওগুলো হতে হবে টাইমড টেস্ট, টাইমড হতে হবে। একটার জন্য আপনারা সর্বোচ্চ 1.5 মিনিট টাইম নিতে পারবেন। সো যদি টাইম টেস্ট দিতে পারেন দেন ডেফিনেটলি you can ace the data analysis or data interpretation questions. ওকে। আর বাকিগুলোর জন্য মোটামুটি বেসিক এক্সারসাইজ এনাফ, রাইট? 1 to 6। Right. ওকে। Right, exactly. ওকে। ভাইয়া, সো এনিথিং এলস অন কোয়ান্ট? কোয়ান্ট নিয়ে আপনি আর কোনো কিছু বলতে চান কিনা? কোয়ান্টের জন্য আমি যেটা এর আগে বলেছি যে ফার্স্টে আমরা আগে ডিসকাস করেছি, অফিসিয়াল জিম্যাট এবং অফিসিয়াল জিম্যাট কোয়ান্ট রিভিউ, এই দুটো বই আপনারা অবশ্যই দেখতে পারেন। কারণ যেহেতু জিআরই চাচ্ছে যে ওদের ম্যাথের যে স্ট্যান্ডার্ড সেটাকে জিম্যাটের লেভেলে নেওয়ার জন্য, সো অবভিয়াসলি ওরা জিম্যাটের যে টেকনিক গুলো, জিম্যাটের যে শর্টকাট গুলো, জিম্যাটের যে স্ট্র্যাটেজি বা লজিক গুলো ওরা ওদের ম্যাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে অবভিয়াসলি অফিসিয়াল জিম্যাটটা যদি আপনারা সলভ করেন আফটার গোয়িং থ্রু অল দি ইটিএস অফিসিয়াল ম্যাটেরিয়ালস এন্ড ম্যানহাটন 1 to 6, তারপর আপনারা মুভ করতে পারবেন অফিসিয়াল জিম্যাট এবং অফিসিয়াল জিম্যাট কোয়ান্ট রিভিউ, যে কোনো একটা এডিশন হলে চলবে। ওকে, গ্রেট। আচ্ছা ভাইয়া, আমি আসলে আপনার AW এর স্কোর জানি না বা আমি জানতে চাইও না, বাট আই থিংক যেহেতু আপনার ভালো হওয়ার কথা অ্যাজ ফার আই নো। সো AW নিয়ে যদি একটু বলতেন, AW তে কি করা যায়, কিভাবে ভালো করতে পারবেন? অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আমার খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপও ছিল না, মিডিওকর ছিল, 4 out of 6। আমাদের বাংলাদেশ সবারই নরমালি দেখা যায় যে 4.5 যারা ভালো স্কোর করে এদের অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনটা এরকমই স্কোর হয়ে থাকে। সো অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা বলবো যে অবভিয়াসলি একটা ওয়ার্ড লিমিট থাকে, সেটা হচ্ছে 500 to 600 হলে খুবই ভালো। আপনাকে 30 মিনিটসের মধ্যে লিখতে হবে 500 to 600 ওয়ার্ডস, এন্ড তার মানে হচ্ছে আপনি আমি কখনোই সাজেস্ট করবো না যে 20 মিনিটসের বেশি টাইপ করার জন্য। 20 মিনিটসের বেশি টাইপ করার কোনো প্রয়োজন নেই। সো 20 মিনিটসে আপনি যদি 500 ওয়ার্ডস অ্যাটলিস্ট লিখতে চান, তার মানে আপনার পার মিনিটে লিখতে হবে 25 ওয়ার্ডস, পার মিনিটে 25 ওয়ার্ডস। এটা হচ্ছে একদম বেসিক জিনিস। সো 30 মিনিটসকে আমি কিভাবে ক্যাটাগরাইজ করবো? 30 মিনিটসের মধ্যে ফার্স্ট যে 5 মিনিটস বা 6 মিনিটস আমি যেটা করবো, আমি ওভারঅল ড্রাফটটা করে নিব, বেসিক্যালি আমি কি কি লিখতে যাচ্ছি। ওরা আমাকে একটা হোয়াইট বোর্ড দিবে, রাইট? সো ওই হোয়াইট বোর্ডে আমি জাস্ট ড্রাফটটা করে নিব যে বেসিক্যালি আমি কি কি লিখতে যাচ্ছি। সো ওটা ড্রাফটটা করে নিলে ওভারঅল ম্যাপিংটা যদি আমি করে নিই ফার্স্টে, পরে কিন্তু আমার জন্য লিখতে সুবিধা হবে, রাইট? এন্ড ইন্ট্রোডাকশনটা সবার পরে লিখবো, যেহেতু আমরা টাইপ করছি সো ইন্ট্রোডাকশনটা আমরা পরেও লিখতে পারবো। ফার্স্টে আমরা আমাদের বডি এবং কনক্লুশনটা লিখে ফেলবো, তারপর আমরা ফাইনালে গিয়ে ইন্ট্রোডাকশনটা লিখবো। এটা এই জন্যই বলেছি কারণ অনেক সময় ইন্ট্রোডাকশন ফার্স্ট লিখে ফেললে পরে আমরা আরো বেটার কিছু আইডিয়া জেনারেট করার পর আমার কাছে মনে হয় যেন যে যদি আমরা ইন্ট্রোডাকশনটা আরেকটু বেটার হতে লিখতে পারতাম। সো ইন্ট্রোডাকশনটা আমরা লিখে রেখে দেই, বডিটা আমরা লিখে ফেলি এন্ড কনক্লুশনটা শেষ করি, তারপর আমরা ইন্ট্রোডাকশনে ব্যাক করে ইন্ট্রোডাকশন সব লাস্ট লিখবো। আর ফার্স্ট 5 to 6 মিনিটস আমরা এটা করবো, দেন 20 মিনিটস আমরা টাইপিং করবো, এন্ড ফাইনালি লাস্ট 5 মিনিটস আমরা এটা রিভিউ করবো কিংবা এডিট করবো যদি কোনো কিছু করার প্রয়োজন হয়, লাইক স্পেলিং মিস্টেক অর গ্রামাটিক্যাল মিস্টেক। একটা ছোট টিপ, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স গুলোর মধ্যে যত বেশি পরিমাণে পসিবল ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার গুলোর মধ্যে, রাইট? ভ্যারিয়েশন বলতে বলছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব ধরনের সেন্টেন্স লিখতে হবে, প্লাস অ্যাপোজিশন ইউজ করতে হবে, প্লাস
ইনভার্সন ইউজ করতে হবে, এগুলো আপনারা জাস্ট এগুলো গুগল সার্চ করলে পেয়ে যাবেন। অ্যাপোজিশন ইউজ করা, ইনভার্সন ইউজ করা, আমরা কিন্তু আমাদের সেটের স্ট্রাকচারের মধ্যে যদি ভ্যারিয়েশন করে নিয়ে আসতে পারি, তখন অটোমেটিকলি ইট উইল হেল্প আস টু স্কোর হায়ার অন AWS সেকশন। এন্ড AWS সেকশন বেসিক্যালি দুটো থাকে, একটা হচ্ছে আর্গুমেন্ট, একটা হচ্ছে ইস্যু। আপনারা জাস্ট ইটিএস এর যে কোনো একটা অফিসিয়াল বই খুললেই কোনটা ইস্যু টাস্ক এবং কোনটা আর্গুমেন্ট টাস্ক সেটা আপনারা বুঝে ফেলতে পারবেন। সো জাস্ট ওভারঅল ম্যাপিংটা এভাবে করবেন, ফার্স্ট 5 মিনিটস আপনি ম্যাপিং করবেন যে বেসিক্যালি আপনি কি কি লিখতে যাচ্ছেন, এন্ড দেন আপনি 20 মিনিটস টাইপ করবেন, এন্ড ফাইনালি 5 মিনিটস আপনি এডিট করবেন বা রিভিউ করবেন। আচ্ছা, আর ভাইয়া ২ টা টাস্ক নিয়ে আপনার কোনো স্পেসিফিক কোনো কিছু শেয়ার করার মতো আছে কিনা? কিছু টাস্ক কিভাবে আগাতে হ্যাঁ, পারে আর্গুমেন্ট দুটোর জন্য আমি বেসিক্যালি বলবো যে কিছু স্পেসিফিক ফরম্যাট মাথায় করে নিয়ে যাওয়া, তাহলে সুবিধা যেটা হবে যে আপনার টাইমটা সেভ হবে, কারণ 30 মিনিটস আসলে খুবই টাফ এটা। ইনফ্যাক্ট এর জন্য কিন্তু ওরা যে মাইনর স্পেলিং মিস্টেক বা মাইনর গ্রামাটিক্যাল মিস্টেক এগুলোকে কিন্তু ইটিএস অ্যাভয়েড করে। ওরা জানে যে 30 মিনিটস এর মধ্যে ওভারঅল একটা জিনিস লেখা, একটা ইস্যু কিংবা আর্গুমেন্ট সেটা নিয়ে চিন্তা করে টাইপ করে লেখা ইটস ভেরি টাফ। সো কিছু মাইনর স্পেলিং কিংবা গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, এই জিনিসটাকে ওরা কিন্তু ইগনোর করে। এমন হতে পারে যে আপনার কিছু মাইনর স্পেলিং মিস্টেক ছিল বা গ্রামাটিক্যাল মিস্টেক ছিল, বাট স্টিল ইউ ক্যান গেট 5.5 আউট অফ 6, সেটা পসিবল। আর যেটা বলছিলেন যে আপনি ইস্যু কিংবা আর্গুমেন্ট যদি টাইম সেভ করতে চান, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার কিছু ফরম্যাট, একটা বা দুটো ফরম্যাট আপনার মাথায় করে নিয়ে যেতে পারেন যে হ্যাঁ, ইস্যুর আমার ফরম্যাটটা হবে এরকম, আমি ইন্ট্রোটা এভাবে লিখবো, কনক্লুশনটা এভাবে লিখবো, বডির প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি এভাবে লিখবো। আর আর্গুমেন্টের ক্ষেত্রে সেম, আমরা ইন্ট্রো এভাবে লিখবো, বডির দুটো আমরা এভাবে লিখবো এবং কনক্লুশনটা আমরা এভাবে লিখবো। সো যদি এগুলো নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের টাইমটা সেভ হবে। And GI তে definitely timing is the best experiment. আপনি টাইমিং যত ভালো, আপনার স্কোর তত বেটার হবে। সেম গোস ফর ভার্বা এন্ড কোয়ান্ট। আচ্ছা ভাইয়া, জিআরই রাইটিং এ ওয়ার্ডিং এর ক্ষেত্রে অনেকে বলে যে হচ্ছে জিআরই তে জিআরই ভোকাবুলারি ইউজ না করা ভালো। সো এই কিছু বলবেন কিনা? আমি এত মানুষ ভোকাবুলারি শিকার পরে সে হচ্ছে কোনো মানে অনেকে সাজেস্ট করে যে দরকার নেই, এখানে এত কঠিন ভোকাবুলারি করার দরকার নেই ইউজ করার। তো এই ক্ষেত্রে আসলে আপনার মতামত কি? আপনি কি বলতে চাচ্ছেন? রাইট, রাইট, এক্স্যাক্টলি। খুবই ভালো একটা কোশ্চেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে বেসিক্যালি আপনার, ওরা কখনোই চায় না যে আমরা খুব জিআরই জন্য যে 1000 2000 বা 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড পড়লাম, এগুলো কখনো ইউজ করার কোনো প্রয়োজন হয় না, যদি না সেটা কনটেক্সচুয়াল হয়। আপনি যদি কনটেক্সটের সাথে যদি ওই ওয়ার্ডটা যায়, তখনই আপনি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। বাট জোর করে একটা জিআরই ওয়ার্ড ওখানে ইউজ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, রাইট ওয়ার্ড, রাইট টাইম, রাইট প্লেস। রাইট ওয়ার্ড, রাইট টাইম, রাইট প্লেস, এই জিনিসটা মাথায় রাখবেন। সো আপনি যদি একটা সিম্পল ওয়ার্ডও যদি রাইট প্লেসে আপনি খাটাতে পারেন, তখন দেখবেন যে সেন্সটা খুব সুন্দর হচ্ছে। সো কোনো হাই ফ্রিকোয়েন্সি টাফ ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা যাক ভাই, রাইটিং নিয়ে তো মোটামুটি এতটুকু, রাইট? এডব্লিউ নিয়ে তার মনে হয় বেশি কিছু বলার নেই, রাইট? ওকে। আর যদি কেউ কোনো বই ফলো করতে চান অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের জন্য, সেক্ষেত্রে ভাইব্রেন্ট পাবলিশার্স এর বই আছে, ভাইব্রেন্ট পাবলিশার্স, সেটাও পিডিএফ সেটা আমার গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেটা কালেক্ট করতে পারেন। আর আমি গ্রুপের লিংকটা জাস্ট আমাদের লাইভ শেষে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। গ্রেট, গ্রেট। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা মোটামুটি ৩ টা জিনিসই কভার করলাম। কিছু কোয়েশ্চেন নিয়ে, রাইট? এর মধ্যে কিছু কোয়েশ্চেন হয়েছে। ওকে, সো একজন আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন যে কোনটা আগে দেওয়া উচিত, আইএলটিএস নাকি জিআরই? ইট ডিপেন্ডস, এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটাতে কমফোর্টেবল ফিল করছেন। অনেকে আমাকে বলেছিলেন যে আগে জিআরই দেওয়া হোক, তারপর আইএলটিএস বা টোফেল যে কোনো একটা দিব, বাট আমি কিন্তু আমার আইএলটিএসটা আগে দিয়েছিলাম, তারপর জিআরই দিয়েছিলাম। সো আপনার যেটার প্রিপারেশন ভালো, কিংবা যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি আইএলটিএসটা আগে দিলে একটা ভালো স্কোর চলে আসলে আমার কনফিডেন্সটা বেড়ে যাবে, সো তখন আমি জিআরইটা দিলে আমার স্কোরটা আরো ভালো আসতে পারে, ফাইন। আবার যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি জিআরইটা দিয়ে নেই, জিআরই যেহেতু টাফ, তো জিআরই দেওয়ার পর দেন আমার একটা ভালো একটা লেভেলে চলে আসবে, তখন আইএলটিএস যেহেতু বা টোফেল যেহেতু কম্পেয়ার টু জিআরই মাচ ইজিয়ার, তখন টোফেল বা আইএলটিএস আমার খুব সহজ মনে হবে। সো এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার নিজের পার্সোনাল প্রেফারেন্সের উপর। ওকে, শ্রাবণী জিজ্ঞেস করছে আর্টস এর স্টুডেন্টদের কেউ কি হায়ার স্টাডির জন্য জিআরই করতে হয়? ইট ডিপেন্ডস কোন যাবেন। রাইট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকেই এখন বিভিন্ন হায়ার স্টাডি যে গ্রুপগুলো আছে সেখানে বলছেন যে অনেকগুলো ইউনিভার্সিটিস তারা কিন্তু জিআইটাকে ওয়েভ করে দিয়েছে, রাইট? বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ফুল ফান্ড পেতে চান, কিংবা আপনি যদি ফেলোশিপ পেতে চান, আপনি যদি টিএসসি পায়ারশিপ পেতে চান, তখন কিন্তু জিআইটা ম্যান্ডেটরি। বি কেয়ারফুল। আপনি হয়তো বা ওরা ওয়েভ করেছে, আপনি তো অ্যাডমিশন পাবেন, বাট আপনি ফান্ড পাবেন না।
শুধু আইএলটিএস দিয়ে আপনি অ্যাডমিশন পাওয়া পসিবল, বাট ফান্ড পাওয়াটা খুবই খুবই টাফ। এটা আসলে একটা ট্রিক্স। আপনি বলেছেন একটু আগে যে লেখা থাকে জিআরই ইজ নট রিকোয়ার্ড ফর অ্যাডমিশন রাইট, বাট ফর ফান্ডিং। রাইট, অ্যাবসলিউটলি। ফর ফান্ডিং ইটস আ মাস্ট। এক্স্যাক্টলি। ওকে, রফিকুল ইসলাম জিজ্ঞেস করছেন টোটাল পয়েন্ট কত? সো সেটা আমরা আগে জিজ্ঞেস করে আগে বলেছি 340, এক্স্যাক্টলি। 340। হুম 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 হুম। আচ্ছা, আর্টস ও সোশ্যাল সায়েন্স থেকে জিআরই সেফ স্কোর কত? সেফ স্কোর আর্টস সোশ্যাল সায়েন্স সেম স্কোর অবভিয়াসলি 310 to 315, বাট সেখানে আপনার অবভিয়াসলি ভার্বালে একটা মিনিমাম স্কোর লাগবে। ভার্বালে যদি 155 হয় সেটা আপনার জন্য একটা সেফ স্কোর। তো সেম টাইপ অফ কোশ্চেন আছে, চৌধুরী জিজ্ঞেস করছেন ইকোনমিক্স থেকে ফুল ফান্ড পেতে জিআরই স্কোর মিনিমাম কত লাগতে পারে? ভাইয়া যে রেঞ্জটা বললাম মাত্র 310 to 3. রাইট, 310 to 315, বাট ইকোনমিক্সে একটা ব্যাপার আছে, আপনার কোয়ান্টের স্কোর কোনোভাবেই 160 নিচে যাওয়া যাবে না, বি কেয়ারফুল। ইকোনমিক্সের যে স্কোর গুলো আছে, মাস্টার্স করেন বা পিএইচডি করেন, সেখানে ওরা অলওয়েজ প্রেফার করে যে আপনার ক্যান্ডিডেটের কোয়ান্টের স্কোর খুবই ভালো থাকতে হবে। সো 160 হচ্ছে এটা মিনিমাম, তখন ওরা আপনাকে কাউন্ট করবে। বাট যদি আপনি ফান্ডেড অ্যাডমিশন পেতে চান, সেক্ষেত্রে 165 হবে আপনার জন্য সেফ স্কোর, 165 আউট অফ 170। এক্স্যাক্টলি। এরপরও আরেকটু বলে রাখি যে ব্যাপারটা ঠিক আপনি যে 310 এর নিচে পেলেও যে আসলে হবে না তাও না। কারণ আমি অনেককে দেখেছি 306, 307 পেয়েও বেশ ভালো রাইট, ইউনিভার্সিটি এসেছে। কারণ অ্যাবসলিউটলি আবারও রিপিট করতে হচ্ছে যে আসলে আপনার অ্যাডমিশন বা ফান্ডিং শুধু জিআরই স্কোর উপর ডিপেন্ড করে না। এটা ট্রু। প্যাকেজের মধ্যে একটা মাত্র জিনিস। তো দেখা গেল রাইট, হয়তো আপনার জিআরই স্কোর 305, বাট আপনার হয়তো সিজিপি অনেক ভালো, বা হচ্ছে আপনার রাইট, হয়তো আইএলটিএস অনেক ভালো, বা আপনার এসওপিটা এত ট্রু। স্ট্রং। সো এটা আসলে মানে ভ্যারি করে। অথবা পাবলিকেশন, পাবলিকেশন ভালো। অথবা অথবা আপনি একটা ওয়ার্ল্ড রিনাউন্ড কোন জায়গায় আপনার জব এক্সপেরিয়েন্স আছে 2 ইয়ার্স 3 ইয়ার্স, ডেফিনিটলি, রাইট? তো ডেফিনিটলি। অনেক কিছু আপনাকে হেল্প করতে পারে। এক্সাক্টলি। সো আসলে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণ নেই, যারা অলরেডি জিডি দিয়ে দিয়েছেন। কারণ ভাইয়া সায়েন্সের কিন্তু আমি আমি অনেক দেখেছি যে বিলো 300 ভুরি ভুরি ফুল ট্রু, ফান্ড, ভুরি ট্রু, ভুরি। ভেরি ঠিক ট্রু। আছে? 297 দিয়েও কিন্তু অনেকে ফান্ড পেয়ে গেছে, ফুল ফান্ড। 298 দিয়েও ফান্ড পেয়েছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। অনেক এক্সাক্টলি। খুঁজতে হবে, অনেক প্রফেসরের সাথে মেল চালাচালি করতে হবে। সো ওখানে টাইমটা অনেক বেশি ইনভেস্ট করতে হবে। বাট যে স্কোরটা ভালো হলে যেটা হয়, আপনার অনেকগুলো ডোর ওপেন হয়ে যায় এবং প্রসেসটা একটু সহজ হয়ে যায়। এটাই, আর কিছু না। তো যেমন ধরুন আপনি যদি একটা 315, 320 আপনার স্কোর হয়ে যায়, মানে ডেফিনিটলি আপনি ফান্ড পাবেন। মানে এটা হচ্ছে একদম রাইট, কনফিডেন্টলি বলা যায় যে হচ্ছে আপনি ফান্ড পাবেন। ট্রু। এই আরকি। ওকে, সো সাদমান চয়ন জিজ্ঞেস করছেন ওকে, সে ভার্বাল অ্যানালিটিক্যাল রাইটিং এ করেছে, হার্ড টাইম প্রিপারেশন কোয়ান্ট। আচ্ছা, ওকে। ভাইয়া সেম থিং। সে মনে হয় আর্টস ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেকদিন ধরে ম্যাথ করে না। সো সেক্ষেত্রে কোয়ান্ট নিয়ে ইউ ক্যান স্টার্ট উইথ ম্যানহাটন 1 to 6, বাট যদি আপনি একদম ফুল সুইং এ প্রিপারেশন স্টার্ট করতে না চান, সেক্ষেত্রে ইউ ক্যান স্টার্ট উইথ অল দি কোয়ান্ট ভিডিওস অফ খান একাডেমি। আপনি জাস্ট ম্যানহাটন 1 to 6 থেকে টপিকগুলো নিয়ে নেবেন এবং খান একাডেমিতে গিয়ে ওই টপিক ওয়াইজ সার্চ দিবেন। তাহলে আপনি জাস্ট আপনার লেজার টাইমে বসে বসে কোয়ান্টের ভিডিওগুলো আর একবার যদি আপনি ব্রাশ আপ করতে পারেন যে কোয়ান্টের যে স্কিলগুলো, তখন আপনার জন্য জিনিসগুলো সহজ হয়ে যাবে। আপনি এগুলো সব পড়ে এসেছেন, জাস্ট আরেকবার রিভিউ করা, দ্যাটস ইট। ওকে। সো সাদমানের আরেকটি কোয়েশ্চেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন জিআরই এক্সামের জন্য তার বসা ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, যদি আপনি ইউএসএ ইউনিভার্সিটিস গুলোতে আপনি পিএইচডি কিংবা মাস্টার্স করতে যান, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার ইংলিশ লিটারেচারের জন্য যে এটা ম্যাটরি, যদি ফুল ফান্ড পেতে চান। বাট ইউকে, ইউরোপ কিংবা কানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে ইংলিশ লিটারেচারের মাস্টার্স কিংবা পিএইচডি করার জন্য যে এটা ম্যাটরি না। অলরাইট। ওকে, সো একটা দুটো কোয়েশ্চেন আমার জন্য আছে যে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য জিওর এক্সপেরিয়েন্স, আর এটা হচ্ছে সো সেম সোশ্যাল সায়েন্সের জন্য ফান্ডিং। আসলে আমি যদি আমার কথাই বলি তাহলে আমার আহামরি জিওর স্কোর ছিল না। ইটস লাইক 310 এর চেয়ে কম। তো ব্যাপারটা হচ্ছে ফান্ডিং আছে সোশ্যাল সায়েন্সের জন্য। সোশ্যাল সায়েন্স আসলে খুব বেশি টপ স্কুল ছাড়া যে রিকোয়ারমেন্টস অত বেশি থাকে না যে আপনার 320 লাগবে বা 330 লাগবে, ব্যাপারটা এমন না। আমি যেটা বলব যে আপনি যদি 303 to 3010 এর মধ্যে কোনো স্কোর থাকে, আপনার অনেক স্কুল আছে যেগুলোতে আপনি এপ্লাই করতে পারবেন। যদি আপনার বাকি সবকিছু ঠিক থাকে। সো সোশ্যাল সায়েন্স এর জন্য একদম বাট কিছু ডিপেন্ড করে যে বললাম যে কোন স্কুলে যাচ্ছেন। কিছু স্কুল আছে আপনাকে হয়তোবা 320 এর নিচে ঢুকতে দিবে না। সোশ্যাল সায়েন্স সাবজেক্ট হলো। আবার ইকোনমিক্স এর মতো জায়গায় হয়তোবা একটু বেশি চাইতে পারে কিছু, কিছু ডিপার্টমেন্ট। বা এখন সোশ্যাল সায়েন্স এর পাবলিক পলিসি আছে যেগুলো হচ্ছে হাইলি কোয়ান্ট বেসড। মানে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট পাবলিক পলিসি বলছে বাট হাইলি কোয়ান্ট বেসড। এগুলোতে হয়তোবা আপনার বেশ ভালো একটা কোয়ান্টিটি স্কোর চাইতে পারে। সো ডিপেন্ডস। কিন্তু আমার মনে হয় 303 প্লাস বা 305 প্লাস স্কোর ইজ সেফ ফর সোশ্যাল সায়েন্স।
ওকে, এরপর একটা কোয়েশ্চেন। ম্যাথ অনেক দুর্বল। জিমেটের একদম বেসিক থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারি এবং কোন বই দিয়ে শুরু করা যেতে পারে? জিমেট রিলেটেড কোয়েশ্চেন। অলরাইট, ম্যানহাটন জিআর এর মতো জিমেটেরও ম্যানহাটন জিমেটের বই আছে। সো ম্যানহাটন জিমেটের সেখানেও 1 to 6 আপনি ওটা দিয়ে স্টার্ট করতে পারেন যদি আপনি জিমেটের কোয়ান্টের যে বেসিক পার্টটা আপনি গোথ্রু করতে চান। ম্যানহাটন জিমেট 1 to 6 আপনি এটা নীলক্ষেতে পেয়ে যাবেন অথবা আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বেসিক কোয়েশ্চেন যে জিআরই অথবা আইএলটিএস কত পয়েন্ট লাগবে আলাদা করে? ইয়েস, আলাদা করে পয়েন্ট লাগবে। আমরা অলরেডি জিআইটা বলেছি, জিআইতে 310 সবগুলো সেক্টরের জন্য মোটামুটি সেফ, বাট স্টিল ভাইয়া যেটা বলেছেন তামিম ভাই, 305 কিংবা 300 দিয়েও পসিবল। ইট ডিপেন্ডস অন ইউর স্কুল। আর আইএলটিএস এর ক্ষেত্রে যদি একদম ওভারঅল বলতে হয়, ওভারঅল ব্যান্ড 7, আমি সবগুলো ইউনিভার্সিটি সবগুলো কান্ট্রি মিলে বলছি, ওভারঅল ব্যান্ড 7 এবং কোনো ব্যান্ডে যেন 6 এর নিচে না আসে, তাহলে আপনার জন্য অনেকগুলো ডোর ওপেন থাকবে, অনেকগুলো কান্ট্রিজ, অনেকগুলো ইউনিভার্সিটিজ ওপেন থাকবে। ওভারঅল ব্যান্ড 7 এবং কোনো ব্যান্ডে যেন 6 এর নিচে না আসে। এক্স্যাক্টলি। মৌলি জিজ্ঞেস করছেন ইউএস ল স্কুলগুলো কি জিআরই স্কোর অ্যাকসেপ্ট করে? রাইট, এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। ইন্টারেস্টিংলি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইউএস যে বিজনেস স্কুলস গুলো ওরা কিন্তু 2016-17 এর সময় থেকে জিমেটের পাশাপাশি জিআইটাকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে। সো এই জন্য এখন জিআইটা ওদের কি করলো, কোয়ান্টের যে স্ট্যান্ডার্ড সেটা জিমেটের স্ট্যান্ডার্ড, জিমেটের লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো ইন্টারেস্টিংলি 2018 থেকে হার্ভার্ড ল স্কুল, ইয়েল ল স্কুল, স্ট্যানফোর্ড ল স্কুল, নর্থ ওয়েস্টার্ন ওটা ল স্কুল, তো টপ নচ যে ল স্কুল গুলো আছে ইউএসএ তে, ওরা কিন্তু এলএসএটি ওটার পাশাপাশি জিআইটাকে অ্যাকসেপ্ট করছে। এলএসএটিটা হচ্ছে ল স্কুল অ্যাডমিশন টেস্ট, ওখানে কিন্তু কোনো কোয়ান্ট নেই, অনলি ভার্বাল, রিডিং কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল রিজনিং এন্ড লজিক গেমস। সো যখন হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ডের মতো ল স্কুলগুলো ওদের জেডি প্রোগ্রাম, যেটা জুরিস ডক্টর প্রোগ্রাম, ওটার জন্য যখন এলএসএটির পাশাপাশি জিআইটাকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে, তখন অটোমেটিকলি মিড র্যাঙ্ক কিংবা লো মিড র্যাঙ্ক যে ইউনিভার্সিটিস গুলো আছে ওরা কিন্তু ফিউচারে এই পথেই যাবে। সো ইয়েস, সামনে আপনি অলরেডি হার্ভার্ডে আপনি এখনই জিআই দিয়ে ওদের ল স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন, ইয়েলে পারবেন, স্ট্যানফোর্ডে পারবেন। ওকে, সো রাকিব হাসান, ওনার দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি। একটা হচ্ছে মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ডের জন্য ফুল ফান্ডিং পেতে স্কোর মিনিমাম কত লাগতে পারে? আমার এখানে আমার নিজে কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আমি অনেককে দেখেছি যারা এই সেক্টরে মাস্টার্স কিংবা পিএইচডি করতে গিয়েছেন। অ্যাগেইন এখানে অ্যারাউন্ড 315 এটা খুব সেফ স্কোর মাইক্রোবায়োলজির জন্য। 315, ওকে। সো এখানে উনি জিজ্ঞেস করছেন আসলে কত স্কোর সেফ 315 ভাই আপনি জানতে পেরেছেন, এবং হচ্ছে থিসিস পেপার লাগবে নাকি উইথ ইওর স্কোর? পাবলিকেশনটা বেসিক্যালি সব সেক্টরের জন্যই মোটামুটি সেম। সেটা হচ্ছে যে পাবলিকেশন এটা থাকাটা ম্যান্ডেটরি না, বাট যদি থাকে ডেফিনেটলি ইট উইল অ্যাড সাম ভ্যালু টু ইওর হোল প্রোফাইল। আপনার ওভারঅল প্রোফাইলের উপর এটা একটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। সো থাকলে ডেফিনেটলি ইটস আ পজিটিভ সাইন। হ্যাঁ, কিন্তু ওরকম দেখা যায়, ওরকম লাইক রিকোয়ারমেন্ট থাকে না আর কি, যে আপনাকে কালকে সেশনে অনেকে জিজ্ঞেস করছিল যে থিসিস মাস্টার্স লাগে নাকি, নন থিসিস মাস্টার্স দিয়ে পিএইচডি ফান্ডিং পাওয়া যায় নাকি। তো ব্যাপারটা আসলে এরকম, যদি আপনার থাকে অ্যাডেড অ্যাডভান্টেজ, না থাকলে আসলে ওভাবে দেখে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে এখনো একটা মিসকনসেপশন আছে যে আমি তো বাংলাদেশের মাস্টার্স কমপ্লিট করিনি, সো আমি কি ডিরেক্টলি পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে পারবো? ডেফিনেটলি পারবেন, ডেফিনেটলি। আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলরের থার্ড ইয়ারের রেজাল্ট দিয়েই আপনি পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যখন আপনি ওখানে পিএইচডি করতে যাবেন তখন কিন্তু আপনার ফাইনাল ইয়ার শেষ হয়ে যাবে। সো শুধু ব্যাচেলর দিয়ে আপনি পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্সটা ম্যান্ডেটরি না। ডেফিনেটলি, এটা অনেকেই জানে না। এনিওয়ে, সাদমান চয়ন উনি জিজ্ঞেস করছেন যে প্রফেসরের সাথে মনে হয় কমিউনিকেশন নিয়ে। ইয়েস, যখন উনি ইউনিভার্সিটি সার্চ করবেন বা অ্যাডমিশনের জন্য চেষ্টা করবেন, তখন প্রফেসর কমিউনিকেশন নিয়ে জিজ্ঞেস করছেন যে এটা ভালো হবে নাকি। ডেফিনেটলি সায়েন্স, রাইট, সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এটা ম্যান্ডেটরি। হয়তো বা সোশ্যাল সায়েন্স আপনি নিজের ভালো জানেন আমার থেকে, সেখানেও ম্যান্ডেটরি, বাট আমাদের সেক্টরে এটা সেন্ট্রাল অ্যাডমিশন হয়, বিজনেস সেক্টরে এটা সেন্ট্রালি হয়। সো এখানে প্রফেসরকে কমিউনিকেট করার কোনো প্রয়োজন হয় না। ওকে, রফিকুল ইসলাম জিজ্ঞেস করছেন পাবলিকেশন রেঞ্জ কি? পাবলিকেশন রেঞ্জ বলতে কি বোঝাচ্ছেন? আই এম নট শিওর। গতকালকে একটা সেশন ছিল আমাদেরকে পাবলিকেশন, রিসার্চ এন্ড পাবলিকেশন নিয়ে। এই পেজে হচ্ছে পেয়ে যাবেন, ওই অনেকগুলো কোয়েশ্চেন ওখানে সলভ করা হয়েছে এবং
ভাইয়া বলেছেন আরকি। ভাইয়া কি কোয়েশ্চেনটা কি বুঝতে পারছেন? পাবলিকেশন রেঞ্জ? মেবি উনি পাবলিকেশন রেঞ্জ বলতে পাবলিকেশনের নাম্বারের কথা বলছেন, হয়তোবা কতটা পাবলিকেশন থাকলে ভালো হয় এই টাইপের রাইট, কিছু রাইট। হয়তোবা। দ্যাট কুড বি, দ্যাট কুড বি। ওকে। GMAT এর ক্ষেত্রে ভালো করে পাবলিশ করে তো ফুল ফান্ড পাওয়া যাবে। সেক্ষেত্রে পাবলিকেশন কতটা জরুরি? ভাইয়া? না, পাবলিকেশন অতটা ম্যান্ডেটরি না। বিজনেস স্কুল, আমি বিজনেস স্টুডেন্ট, সো আমি অলওয়েজ কিছু জার্নাল ফলো করি। জার্নাল বলতে ম্যাগাজিন, বিজনেস স্কুল রিলেটেড, কোয়ার্টস এন্ড কোয়ান্টস, বিজনেস বিকজ। সো ওভারঅল লাস্ট ফিউ ইয়ার্স আমি যেটা দেখেছি যে বিজনেস স্কুলস অলওয়েজ বিলিভ ইন নাম্বারস। ওরা নাম্বারের উপর ফোকাস দেয়। দ্যাট মিনস ইউর সিজিপিএ, ইউর কোয়ালিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউর জিআরই অর জিম্যাট স্কোর। সো এগুলো কিন্তু সবগুলো নাম্বার, যে আপনার কত বছরের কোয়ালিটি জব এক্সপিরিয়েন্স আছে, আপনার সিজিপিএ কত, আপনার জিআরই বা জিম্যাট স্কোর কত। সো এই নাম্বারগুলোর উপর সব থেকে বেশি ফোকাস দেয়, এবং এই নাম্বারগুলো যে স্কুলের যত বেশি, ওদের কিন্তু র্যাঙ্কিংটা তত বেড়ে যায়। সো এই জন্য বেসিক্যালি ওরা অলওয়েজ জিম্যাট স্কোর, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড সিজিপিএ, এই তিনটা হচ্ছে কি বেসিক্যালি বিজনেস স্কুলগুলোর ফান্ড পাওয়ার বা অ্যাডমিশন পাওয়ার মেইন ক্রাইটেরিয়া। ওকে। Naeem Ahmed asking যে study gap কি factor for funding or admission? Study gap. আই ডোন্ট থিংক সো, আমি অনেকে দেখেছি যারা কিনা 3-4 ইয়ার্স স্টাডি ক্যাপ ছিল আফটার দেয়ার গ্রাজুয়েশন, হুম, এবং ওরা 3-4 ইয়ার্স পর ফান্ডিং নিয়ে চলে গিয়েছে। সো হুম। স্টাডি ক্যাপ এটা স্পেশালি ইউএস এবং কানাডার জন্য মেজর কোনো ফ্যাক্টর না। ভাইয়া রফিকুল ইসলাম বলেছেন যে উনি এক্সপ্লেইন করেছেন পাবলিকেশন কত পেইজে করা লাগে। আই পেইজ। হ্যাভ নো আইডিয়া, অ্যাবাউট ইট। আচ্ছা, এমবিএ কত স্কোর হলে ভালো হয়? এমবিএ কি সিজিপিএ বোঝাচ্ছেন? আমি রাইট। বুঝতে সিজিপিএ নর্মালি যদি এমবিএ এর জন্য হয় সেটা 3 হচ্ছে মিনিমাম, আর 3.5 হলে এটা খুবই ভালো। আর যদি জিম্যাট স্কোর বলতে হয়, জিম্যাট স্কোর যদি বলা হয়, সেক্ষেত্রে এমবিএ এর জন্য 600 প্লাস হলে ভালো এটা। আর যদি জিআরই কথা বলতে হয়, সেক্ষেত্রে 320 প্লাস হলে ভালো। এক্সাক্টলি, এক্সাক্টলি। আচ্ছা, তো ভাইয়া মোটামুটি আমাদের আপাতত কোয়েশ্চেন নেওয়া শেষ। আরো কিছু কোয়েশ্চেন আসুক। আমরা অলরেডি 1 আওয়ার হয়ে গিয়েছে। Oh, really? My goodness. Actually, there's a famous saying যে time flies when you're having fun. আমরা Yeah, আসলে মজা করছিলাম। 1 ঘন্টা যে চলে গেছে। I thought, যে মাত্র জাস্ট হাফ অ্যান আওয়ার হয়েছে বা 20 এক্সাক্টলি, মিনিট। এক্সাক্টলি। হ্যাঁ, এটাই হয় আরকি সেশন গুলোতে। কোন দিক দিয়ে যেন টাইম চলে যায়। আচ্ছা, ভাইয়া তো মোটামুটি আমরা আসলেই মানুষের তো এখনো জানেন তো ফোকাস করার রিটেনশন খুবই কম। সেক্ষেত্রে আমি যে প্রতিটা লাইভ ১ ঘন্টার বেশি করি, I don't know মানুষ আমার গায়ে মারে কিনা। কারণ হচ্ছে এত লম্বা, লম্বা লাইভ করা। আমি সিউর যে ওরা এনজয় করে আসলে। লাইভ গুলো বেশ এক্সাক্ট ইন্টারেস্টিং হয়। এক্সাক্টলি। আচ্ছা, ভাইয়া আর ওভারঅল ফাইনালি যদি একটু জানতে চাই যে আপনার এই যে স্কোর 333 আউট অফ 340, এইটার পিছনে একটু গল্প বললেন নাকি ভাইয়া? মানে আই থিংক পিপল উইল বি ইন্সপায়ার্ড বিকজ এই লেভেলে স্কোর করা আই থিংক আমি জানি না এটা কতটুকু পেইনস্টেকিং বা কতটুকু ডেডিকেশন দরকার হয়। সো হ্যাঁ, থ্যাংক ইউ। জাস্ট আমি ছোট একটা কথা বলে নেই, সেটা হচ্ছে অবভিয়াসলি আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাকে খুব একটা প্রাণিত হয়নি। প্রাণিত হয়েছে ডেফিনেটলি, বাট হয়তোবা সবাই যে ভাবছে যে ধরনের প্রাণিত হচ্ছে সে ধরনের প্রাণিত হয়নি। আমার একটা ছোটবেলা থেকেই বা ইউনিভার্সিটি লাইফ থেকে স্পেশালি যদি বলতে হয়, ইউনিভার্সিটি লাইফ থেকে আমার পড়ার একটা হ্যাবিট ছিল। সো ওটা আমাকে হেল্প করেছে। ইনফ্যাক্ট ডাইভার্স সাবজেক্টের বই পড়া আমার হ্যাবিট ছিল। এটা অ্যানথ্রোপোলজি হোক, হিস্ট্রি হোক, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফিস, কিংবা আমি বিজনেস স্টুডেন্ট, সো বিজনেসের বুকস গুলো, বিজনেস বুকস বলতে আমি বুঝাচ্ছি যারা বিলিয়নিয়ার্স ওদের লেখা যে বইগুলো, এটা আমাকে হেল্প করছে ডেফিনেটলি আমার যে রিডিং হ্যাবিট। আর মেন্টাল ম্যাথ আমি খুব ভালো। ছোটবেলা থেকে হয়তো দেখা যেত যে আব্বু আম্মু বাজার থেকে কোনো কিছু করে আসলে আমাকে বলতো হিসাব করতো কত হয়েছে, তাই মুখে মুখে হিসাব করতাম। সো মেন্টাল ম্যাথ এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আর ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রিপারেশন টাইমে ডিসিপ্লিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এন্ড রেগুলারিটি খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু একটা কথা বলতে পাই, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি স্মার্টফোন ইউজ করা আমার প্রিপারেশন টাইমে অফ করে দিয়েছিলাম। আই ইউজ টু ইউজ আ ফিচার ফোন। ইয়েস, বাটন ফোন ইউজ করতাম আমি জাস্ট নর্মাল কমিউনিকেশনের জন্য, রাইট। আর জাস্ট ল্যাপটপটা ইউজ করতাম, সেটা হচ্ছে কি জিআরইর যে গ্রুপগুলো আছে সেখানে কানেক্ট থাকার জন্য। ফেসবুকটা আমি মেইনলি ওই কারণে ইউজ করতাম। সো আমার ওভারঅল জিআরই এবং আইএলটিএস এর প্রিপারেশন টাইমটা ছিল 5 মান্থস, দুটো মিলে। অ্যান্ড 5 মান্থস আমার আইএলটিএস স্কোর ছিল 8.5 এন্ড জিআরই ছিল আমার
333. সো ডেফিনেটলি ওই টাইমটা আমার যে ডিসিপ্লিন বা রেগুলারিটি সেটা আমাকে অনেক বেশি হেল্প করছে। আদারওয়াইজ হয়তো আমি স্কোর করতাম লাইক 320 বা 25, হয়তো 333 হতো না যদি আমি অতটা ডিসিপ্লিন না হতাম বা রেগুলার না হতাম। হয়তো আমি আইএলটিএস 8.5 পেতাম না, পেতাম 7.5 বা 8। সো আপনার ছোট ছোট চেঞ্জ গুলো লাইফস্টাইলে আপনাকে কিন্তু অন্য সবার থেকে একটু আলাদা করে নেবে। সো চেঞ্জ ইন লাইফস্টাইল। আর সকালে ঘুম থেকে উঠে কি আপনি প্রথম আলো পড়বেন, বিডি নিউজ 24 পড়বেন, নাকি সকালে ঘুম থেকে উঠে আপনি নিউ ইয়র্ক টাইমস পড়বেন, অ্যাটলান্টিক পড়বেন, এল ডেইলি পড়বেন? সো এই জিনিসগুলো আপনার ওভারঅল স্কোরের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। রাইট। সো আই থিংক ব্যাপারটা হচ্ছে আপনার নিজেকে হচ্ছে একটা এনভায়রনমেন্ট এর মধ্যে ঢুকিয়ে ফেলা, রাইট? সো আর আপনার পিছনে ভাই আমি যে বইয়ের সমুদ্র দেখতে পাচ্ছিলাম। All right. Right, exactly. I've got around 2,500 books in my home, right? So um, কিছু পারিবারিক সূত্রে পাইছি, কিছু 80% আমার নিজের কালেক্ট করা। আর এখানে ব্যাপারটা হচ্ছে আমি পার্সোনালি যেটা বলবো, আমার নিজে এখানে কিন্তু সবগুলো আমি যতগুলো বই পড়ি বেশিরভাগই হচ্ছে নন একাডেমিক, ফিকশনস, নন ফিকশনস সব ধরনের বই আছে। আমি নর্মালি আমার ফ্রেন্ডদের সাথে একটা ফান করি যে যদি কখনো আমার টাকার সংকট হয় তাহলে আমি আমার সবগুলো বই সেল করে দিব, তাহলে কয়েক লাখ টাকা পাওয়া যাবে। তো ডেফিনেটলি বই পড়াটা আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে সবারই তার নিজের পার্সোনাল যে চয়েস গুলো আছে, হতে পারে আপনার পার্সোনাল প্রেফারেন্স মিউজিক, আপনি মিউজিক রিলেটেড বই পড়ুন। আর পার্সোনাল প্রেফারেন্স হতে পারে যে স্পোর্টস, আপনি স্পোর্টস রিলেটেড বইগুলো পড়ুন। খেলোয়াড়দের আত্মজীবনী, অটোবায়োগ্রাফিস, বায়োগ্রাফিস গুলো পড়ুন। আপনার বিজনেস হোক, সায়েন্স হোক, যেটাই হোক না, আপনি যে সেক্টরে থাকুন না কেন, আপনি আপনার সেক্টর রিলেটেড যে বইগুলো সেগুলো পড়ুন, ওটাতে স্টার্ট করুন। দেন দেখবেন যে পরে আপনি অন্য সেক্টরের প্রতি আপনার ইন্টারেস্ট আস্তে আস্তে জাগবে, রাইট? সো ইয়েস, এটা আমি এনজয় করি। রাইট, রাইট। আমি তো ১ম এ দেখে চিন্তা করছিলাম যে আল্লাহ গো! এটা কি? আর আপনাকে আমি ফলো মোড এ দিলাম তখন আরো বেশি করে দেখা গেল যে আপনার পিছনে আমি অনেকগুলো নোটিফিকেশন দেখতে পাচ্ছি। আবার কিছু জিআর রেজিমেন্টের বই পড়তে দেখতে পাচ্ছি। ইটস গুড, ইটস গুড। But this is just just 1/4 of my whole collection. আমার just 1/4. আই লাইক এমনিতে আরো কারণ হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড এর জন্য কিছু দরকার নাই। ইটস লাইক বুক ইস এনাফ। আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। আচ্ছা। তো ভাইয়া আমরা অলমোস্ট একদম শেষে। আমাদের আরো কিছু কমেন্ট আছে জাস্ট টু গো থ্রু। হ্যালো তানভীর নাইম, হ্যালো বলছে। এন্ড দেন দেখতেছেন ভাই, থ্যাংক ইউ। হ্যালো তাইন ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো, কি অবস্থা? আহ আচ্ছা, লাইভ গুলো খুব ইনফরমেটিভ। কিপ গোইং। থ্যাংক ইউ সো মাচ। শুনে ভালো লাগলো ভাই যে লাইভ গুলো ইনফরমেটিভ। শফিকুল বাবু, হাই আরাফাত ভাই। ভাই আপনাকে হাই হাই বলতেছে। ওকে। আরাফাত ভাই অসাম পারসন বলছে একজন। আরাফাত ভাই ইউ আর অসাম। Oh, ডেফিনিটলি। Naeem. I know him. ও ওকে। 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 আর আলামিন জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? যেকোনো ভাইয়া হতে পারে। উই আর গুড, উই আর ডুইং গুড। ওকে। আ ভাইয়া আর ১ টা ২ টা কোয়েশ্চেন কি নিব নাকি আর? Sure. আ ওকে। সো এমবিএ এর ফান্ডিং এর জন্য কি করা যেতে পারে? সিজিপিএ যদি কম হয় তাহলে কি করতে পারে? সিজিপিএ কম হলে একদম অন্য যে যাই বলুক, আপনাকে জিআরই স্কোর হাই করতে হবে। এটা Yeah, ছাড়া কোনো অপশন নেই। yeah. সিজিপিএ কম্পেনসেট করার জন্য জিআরই বা জিম্যাট স্কোর যেকোনো একটা, এটা যত হাই করা পসিবল, Mhm. যতটুকু সময় আছে, হয়তো আপনাদের 6 মাস থাকুক, 4 মাস থাকুক বা 3 মাস থাকুক, ওই সময়ের মধ্যে যতটুকু হাই করা পসিবল, এটা ছাড়া কোন অপশন। Right, আর জিআরই ক্ষেত্রে সেভ স্কোর হচ্ছে এমবিএ তে ফুল ফান্ডিং যদি জিআরই আপনার সিজিপিএ কম হয়ে থাকে অ্যাট লিস্ট 320, এন্ড জিম্যাট এর ক্ষেত্রে 600। right. তো ভাইয়া আপনার প্রিপারেশন এর জন্য একটা কোয়েশ্চেন আসছে প্রিপারেশন থেকে। মাহমুদুল হাসান জিজ্ঞেস করছে প্রতিদিন কত ঘন্টা এক্সারসাইজ করছেন এবং সেক্ষেত্রে বেশি প্রশ্ন সমাধান করেছেন নাকি অন্য মানে আপনি কি এক্সারসাইজ গুলো বেশি করেছেন নাকি হচ্ছে অন্য কোনো ওয়ে ফলো করেছেন? নরমালি আমি যেহেতু আমি দুটো প্রিপারেশন একসাথে নিতাম, আর্টস এন্ড জিআরই, সেক্ষেত্রে আমি 8 to 9 আওয়ার্স নরমালি টাইম দিতাম, বা 8 to 10 আওয়ার্স এরকম থাকতো। আর আমি অলওয়েজ অফিসিয়াল কোয়েশ্চেন গুলোর উপর মেইনলি ফোকাস করতাম। অফিসিয়াল কোয়েশ্চেন, সেটা জিআরই হোক, জিম্যাট হোক, আমি যেখান থেকে সলভ করতাম অলওয়েজ অফিসিয়াল কোয়েশ্চেন গুলোর উপর ফোকাস করতাম। আর যতটুকু পসিবল আনঅফিসিয়াল গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতাম। শুধু আনঅফিসিয়াল ম্যানহাটন 1 to 6 সেটা আমি ফলো করেছি। আর ম্যাগুসের ভিডিও লেসন্স অনলি, নট দ্য কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক কিন্তু না, শুধুমাত্র ভার্বালের ভিডিও লেসন্স গুলো দেখেছিলাম। আর প্র্যাকটিসের জন্য অলওয়েজ অফিসিয়াল কোয়েশ্চেন্স, এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। গ্রেট, গ্রেট। আচ্ছা, সুস্মিতা বড়ুয়া বলছেন ভেরি হেল্প
থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ আল মিম বলছে আরাফাত Oh, অসম। I mean, ওকে, yeah, I know him. ওকে। আর রাকিব হাসান বলছে আপনার NLDSL ফ্যান। I don't know what is this. এটা কি আপনার কোনো উদ্যোগ? ভাই আমি জানি না। আপনাদের স্ট্র্যাটেজি এন্ড ম্যাটেরিয়ালস গাইডলাইন ফলো করি। Right. Anyway, Maybe all group member, I guess. এক্সাক্টলি, মেবি। ওকে। ওকে, সো ভাইয়া আমরা একদমই শেষে আপনি যদি একটু বলতেন ফাইনালি বা একটু সাহস দিতেন আমার মতো যারা জিআরই ভয় পাই বা হচ্ছে এরকম অনেক যারা জিআরই কেমনে জিআরই না দিয়ে থাকা যায় এই চিন্তা করে এবং জিআরই ছাড়া কিভাবে একটু আমেরিকা আসতে পারবে এটা নিয়ে অনেক রিকোয়েস্ট করে। তো আপনি যদি ভাই একটু বলতেন ইভেন দো আইএলটিএস যদিও আইএলটিএস নিয়ে হচ্ছে আমি সেশন করবো আলাদা তারপরেও যেহেতু আপনার ভালো স্কোর আছে একটু যদি ভাইয়া বলতেন একটু মানুষজনকে একটু সাহস দিতেন আরকি। কি করতে মানে কি All right. করতেন? Basically, first of all, এটা কিন্তু রকেট সায়েন্স না। Yep. ভেরি সিম্পল, একদম বেসিক ম্যাথ এখানে জাজ করা হয় এবং বেসিক রিডিং স্কিল এবং বেসিক ভোকাবুলারি গুলো জাজ করা হয় এখানে। নাথিং এলস। সো ইট রিকোয়ার্স প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস ডেফিনেটলি, অ্যান্ড রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন। আর আপনি যেই প্ল্যানটা ফলো করবেন, যে গাইডলাইনটা ফলো করবেন সেটা যেন সলিড হয়। আর যদি কেউ একদম, ফর এক্সাম্পল আমি কিন্তু আমার গ্রুপে 2 মান্থের যে প্ল্যান সেটা দিয়ে দিয়েছি, 4 মান্থের প্ল্যান সেটা দিয়ে দিয়েছি। সো আমি জাস্ট আমাদের লাইভ শেষে আমাদের গ্রুপের যে লিঙ্কটা সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। সেখানে কিন্তু আপনারা গেলেই আপনার গ্রুপের ফাইল সেকশনে 4 মান্থ প্ল্যান, 2 মান্থ প্ল্যান পেয়ে যাবেন। এটা ছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা গ্রুপে আমাদের পোস্ট দিতে পারেন, সেখান থেকে আপনি সবকিছু জেনে যেতে পারবেন। চিন্তার কিছুই নেই। বাংলাদেশ থেকে হাজার হাজার ছেলে পেলে, একজন না, দুজন না, 100 জন না, হাজার হাজার ছেলে পেলে প্রতি বছর জিআরই দিয়ে দেশের বাইরে ইউএসএ, কানাডা, গ্লোবালি অনেকগুলো কান্ট্রিতে ফুল ফান্ড নিয়ে ফেলোশিপ নিয়ে যাচ্ছে। রাইট? সো আমাদের মতো ছেলে, আপনাদের মতো ছেলে, আপনার ইউনিভার্সিটি, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার সাবজেক্ট কিছুই ম্যাটার করে না। আপনি জাস্ট ভালো স্কোর করুন, আপনার সুন্দর একটা প্রোফাইল দাঁড় করান, প্রপার টাইমে অ্যাপ্লাই করুন, দেন ইয়েস ইউ উইল গেট ফুল ফান্ড, নো ওয়ারিজ। গ্রেট। আর ভাইয়া একটা রিকোয়েস্ট থাকবে আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে আপনি আপনার এই লাইভটা শেয়ার করে দিন যাতে হচ্ছে আপনার গ্রুপে মানুষজন উপকার আই পায়। হোপ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। গ্রেট। আর ভাই একটা লাস্ট কোয়েশ্চেন নেই। এই কোয়েশ্চেনটা অনেক করে দেখে আমি নিচ্ছি আদারওয়াইজ কোন কোচিং এ ভর্তি না হয়ে নিজে জিআই প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা? এই 100% কোচিং এ ভর্তি হওয়া নিয়ে ভাই অনেক কোয়েশ্চেন পাই যে কোন কোচিং এ ভর্তি হবে? ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেই, আমি কিন্তু নিজেও স্টুডেন্ট পড়াচ্ছি জিআরই এবং আইএলটিএস। বাট আমার কাছে না এসেও আপনি কিন্তু বাসায় বসে বসে নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন। আমি কিন্তু গ্রুপে সব ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি, আমাদের যে গ্রুপটা আছে আমি কিন্তু সব প্ল্যান দিয়ে দিয়েছি যে 2 মান্থে আপনি কিভাবে আগাবেন, 4 মান্থে আপনি কিভাবে আগাবেন। সো বাসায় বসে বসে কিন্তু আপনি নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন। বাট ইয়েস, যদি আপনি তারপরে প্রবলেম ফেস করেন দেন ইয়েস ইউ ক্যান, আপনি যে কারো যে কারোর কাছ থেকে হেল্প চাইতে পারেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট বাসায় বসে বসেও অনেকে জিআরই বা আইএলটিএস দিয়ে ভালো স্কোর করে বাইরে পড়তে গিয়েছে। সো ফাইনালি যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যারা ছিলেন আমাদের সেশনের সাথে। আর আরাফাত ভাই আপনাকেও ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অ্যান্ড দেন আই থিংক ফাইনালি প্রতিটা সেশনে একটা মেসেজ থাকে। এই সেশনে মেসেজ হচ্ছে জিআর ইজ নট ইন রকেট সায়েন্স। ভাইয়া যেটা একটু আগে বলল। ভাইয়া যেটা বলেছে যে আসলে উনি যে স্কোর করেছে ডেডিকেশন ছিল। 5 মান্থস বাটন ফোন টিপেছে। এই সময় আসলে খুবই ডিফিকাল্ট। আমরা অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কিন্তু আসলে আমরা উই ক্যান জাস্ট এক্সিস্ট এরকম মনে হয় আরকি। সো সেক্ষেত্রে আমার মনে হয়েছে আসলে যদি আপনি ডেডিকেটেড হন এবং আপনার যদি আসলে ইনটেনশন থাকে ভালো স্কোর করার ইটস ভেরি মাচ পসিবল। হয়তোবা 330 হবে না, বাট 323 হবে এট লিস্ট আই থিংক যদি কেউ প্রিপারেশন নেন। সো আমি এক্সপেক্ট করছি বাংলাদেশ থেকে আগামী 1 বছরে বা এই বছরের মধ্যে কেউ একজন যেন 340 আউট অফ 340 পায়। আমরা শুনি যে অনেক ইন্ডিয়ান পাচ্ছে, অনেক চাইনিজ পাচ্ছে, আমেরিকানরা পাচ্ছে, বাট বাংলাদেশ থেকে কেন পাবে না? কোরিয়ানরা পাচ্ছে। তো বাংলাদেশ থেকে আমি চাই, জেরেস্কো সবকিছু না, বাট স্টিল বাংলাদেশ থেকে যেন কেউ পায় এবং সবাই যেন জানে যে হ্যাঁ বাঙালিরাও পারে 340 আউট অফ 340 যেতে পেতে। ইয়াপ দ্যাটস ট্রু সেন্স। ওকে, সো শেষ করছি। দর্শকবৃন্দ কালকেও একটি সেশন থাকছে একটি স্কলারশিপ নিয়ে ব্রুনাই দারুস সালামে যে গভর্নমেন্ট স্কলারশিপ সেটি নিয়ে। আর প্রতিদিন সেশন থাকছেই। সো প্রতিদিন রাত ৯টা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত ৯টা চলে আসবেন ইনশাআল্লাহ আড্ডা হয়ে যাবে। তো আরাফাত ভাই থ্যাংকস এগেইন ভাইয়া ফর কামিং এন্ড জয়নিং আস। প্লেজার। ওকে, সো বাই বাই।